ছাদের এক কোণায় বর্ডার ঘেঁষে দাঁড়িয়ে আছে সাবা, তার অতি নিকটে পাশেই আহি। দুপুরে সকলের খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আড্ডা চলে। আড্ডার এক পর্যায়ে সাবা আহিকে উদ্দেশ্য করে বলে, চলো ছাদে ঘুরে আসা যাক। সকলেই যখন ভয়ে আমতা আমতা করছিল, সাবা তখন হাত ধরে প্রায় জোর করে আহিকে বসা থেকে ওঠায় এবং হিয়াকে বলে ছাদে নিয়ে যেতে। হ্যারির সম্মতি দিতেই হিয়া খানিকটা সাহস পায় এবং ম্যাম আর ভাবিকে নিয়ে যায় ছাদে। সেখানে কিছুক্ষণ থেকে জরুরি এক কাজে নিচে চলে যায় হিয়া। এতে অবশ্য সাবার সুবিধাই হয়। প্রাণ খুলে উন্মুক্ত পরিবেশে শ্বাস নিচ্ছে আহি। 1.5 বছরের বিবাহিত জীবন তার, অথচ আহি প্রথম ছাদে প্রবেশ করল। বিকেলের নির্মল আবহাওয়া, আকাশের স্বচ্ছ রূপ দারুণ এক অনুভূতিতে সিক্ত করছে ওদের। বিকেলের সময়টা হয় খুবই স্নিগ্ধ। এই আরামদায়ক প্রকৃতির সঙ্গে গভীরভাবে জানাশোনা হয়ে গেলে দিনের আর অন্য কোনো সময়টুকু আপনার হৃদয় হরণ করতে পারবে না। আহি যখন প্রকৃতির সকল স্নিগ্ধতা গায়ে মাখাতে ব্যস্ত, সাবা তখন সামনের পিছনে বাম ডানে ত্রুটিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। অতঃপর আচমকাই আহির ডান হাতটা শক্ত করে চেপে ধরে চিলেকোঠার ঘরের দিকে পা বাড়ালো। ছাদে প্রবেশের সময় ঘরটাতে অতি যত্ন সহকারে চোখ বুলিয়ে নিয়েছিল। তার উপস্থিত বুদ্ধিজ্ঞান অত্যন্ত প্রখর। কারো ভালোর জন্য, কারো জীবন সুখময় করে তোলার জন্য যদি ন্যায়ভাবে কপটতা করতে হয়, তার জন্য সে সর্বদা প্রস্তুত থাকে। হ্যাভেন যদি চলে ডালে ডালে, তাহলে সে পাতায় পাতায় চলবে এবং আহিকে শিরায় শিরায় চলার পরামর্শ দেবে। চিলেকোঠার ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে পুরনো কিছু কাঠের আসবাবপত্র আর ভাঙ্গা একটি চৌকি রয়েছে। সেই চৌকির এক পাশে সাবা আর আহি মুখোমুখি হয়ে বসল। তাহলে সংসার করার সিদ্ধান্তই নিয়েছ? ম্যাম, আমি নিয়েছিলাম, কিন্তু পারছি না, উত্তেজিত হয়ে বলল আহি। বিরক্তিতে ভ্রুযুগল কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে সাবা বলল, আমি তোমাকে ডায়েরি পড়তে দিয়েছি মানে এই নয় আবেগে গা ভাসিয়ে মধ্যরাতে ফিরে আসবে শ্বশুর বাড়িতে। আমি তোমাকে ডায়েরিটা দিয়েছিলাম এই জন্যে যাতে নিজের সঠিক অনুভূতি বুঝতে পারো, ঠিক ভুল বুঝতে পারো এবং আত্মসম্মান বজায় রেখে সঠিক একটা সিদ্ধান্তে আসতে পারো, বুঝেছ? কিন্তু নিজের ভালোবাসা, আত্মসম্মান খুইয়ে আবার সেই ভালোবাসাটুকুও মিলিয়ে যাচ্ছে হ্যাভেনের বিশৃঙ্খল আচরণে। আহি মাথা নিচু করে ফেলল। তার দু চোখ জলে ভরে এসেছে। সেকেন্ড কয়েকের মধ্যে গাল বেয়ে টপ টপ পড়তেও শুরু করলো। তা দেখে সাবা চরম বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, চোখের পানি কি এতই সস্তা যে এত অল্পতেই অনবরত ঝরতে থাকবে? কি করব ম্যাম, সেদিন হ্যাভেনের চিন্তায় দিশেহারা হয়েই ফিরে এসেছিলাম। এখন মনে হচ্ছে ভুল করেছি। ভুল? ফিরে আসাটা কি আদৌ ভুল? বিয়ে হয়েছে ওর সঙ্গে, তোমার ছাড়তে চাইলে কি এত সহজে ছাড়া যায়? যদি বুঝতে পারতাম ওর প্রতি তোমার ফিলিংস নেই, তাহলে সেটা ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু না, ওর প্রতি শুরু থেকেই তোমার গভীর এক অনুভূতি রয়েছে। একদিকে ঘৃণা, অন্যদিকে ভালোবাসা। গলায় কাটা হয়ে রয়েছে হ্যাভেন তোমার। যখনই গিলে ফেলার চেষ্টা করছো, তখনই কোনো না কোনোভাবে আবার উগড়ানোর চেষ্টা করতে হচ্ছে। নিজের ভাবনায়, নিজের সিদ্ধান্তে অটুট না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি। আহি নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে সাবার দিকে। সাবা কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলো, সেদিন ডায়েরিটা পড়তে এই জন্যই দিয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম হ্যাভেনের প্রতি তোমার অনুভূতি জায়গাটা ঠিক কী। আর দেখেও ফেললাম, কিন্তু আফসোস তুমি এখনও নিজেকে সঠিকভাবে বুঝতেই পারলে না। এই ভাবছো ভালোবাসো, থেকে যাব, এই ভাবছো মানুষটা জঘন্য, ঘৃণ্য, একসাথে থাকা অসম্ভব। এই দুটা না তোমায় এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছ। প্রতিনিয়ত নিজের আত্মসম্মানের সাথে নিজের প্রাপ্ত অধিকারকেও বলি দিচ্ছ। অনুভূতি দিয়ে কি হবে? যেখানে হ্যাভেন আমাকে ভালোই বাসে না, সে আজও রূপসাকেই ভালোবাসে। আজও রূপসার সাথে যোগাযোগ রেখেছে। অসুস্থ হয়ে হসপিটালে থাকাকালীনই রূপসার সাথে আবার যোগাযোগ করে সে। যদিও রূপসাই আগে এসেছিল, কিন্তু সে কন্টিনিউ করেই যাচ্ছে। রূপসা জিসানকে ডিভোর্স দিয়ে হ্যাভেনের সঙ্গে থাকবে সিদ্ধান্ত নিয়েছে। তুমি এসব কী করে জানলে? সবটা শুনে নিয়েছি। উনি আড়ালে নয়, আমার সম্মুখে বসে আমার পাশে শুয়েই রূপসার সাথে কথা বলে। আর তুমি এসব দেখেও চুপচাপ সহ্য করো? দাঁত কিরমির করে প্রশ্ন করল সাবা। আর কি করব? কি করার আছে? ওই মানুষটা কি আমায় গুরুত্ব দেয়? কখনো আমার ইচ্ছার মূল্য দেয়? তুমি ওই মানুষটাকে কতটুকু গুরুত্ব দাওয়াহি? কেন আমি গুরুত্ব দিইনি? রাতের পর রাত স্ত্রী হিসেবে তার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি। সমস্ত কর্তব্য পালন করছি।
কাঠের পুতুলের ন্যায় উঠছো আর বসছো। নিজের খেয়েই হারিয়ে ফেলেছ, অন্যের খেয়ে ধরে রাখবে কি করে? মানে তুমি জানো হ্যাভেন সাইকোপ্যাথিতে ভুগছে। সে ট্রিটমেন্ট করাতে ইচ্ছুক নয়। যার প্রতি মনের গহীনে অনুভূতি রয়েছে, যার প্রতি অধিকার রয়েছে, তাকে সুস্থ করার কথা কখনো ভেবেছ? রাতের পর রাত, দিনের পর দিন মানুষটাকে তোমার প্রতি অধিকার খাটাতে দিয়েছ। কখনো নিজের অধিকারের কথা ভেবেছ? রূপসা ফিরে আসতে চাইছে শুনে চুপচাপ যন্ত্রণায় কাতরাচ্ছ। একবারও কি হ্যাভেনকে প্রশ্ন করেছ সে কেন এমন করছে, তুমি বর্তমান থাকা সত্ত্বেও? আহির নিশ্চুপ হয়ে গেল। একদম। গরমে দুজনের মুখেরই করুণ অবস্থা। বেশি সময় নেই সন্ধ্যা হতে, ফিরতে হবে সাবার। তাই ত্বরান্বিত হয়ে প্রয়োজনীয় কথাগুলো বলতে শুরু করলো সে। লজ্জাবতী লতিকা ভয় কাতরে রমণী হয়ে না থেকে নিজেকে শক্ত করো আহি। আমি নিজেকে যতবার শক্ত রাখতে চেয়েছি ততবার আমায় ভেঙে গুড়িয়ে দিয়েছেন উনি। এমন শক্ত নয় আহি, তুমি নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো। যুগ পাল্টেছে, আদিম যুগে বসবাস করছো না তুমি। একটা ছেলে জোরপূর্বক তোমায় বিয়ে করেছে অনাকাঙ্ক্ষিতভাবে, তার প্রতি ভালোবাসাও জন্মেছে। তুমি তোমার অধিকার বুঝে নাও, স্বামীকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করো। কার কাছে বিচার চাইবে, কোন আইনের সহায়তা নেবে? নিজের আইন নিজের হাতে তুলে নাওয়াহি। যদি একসঙ্গে থাকতে চাও, ওই মানুষটাকে সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে চাও, নিজের আত্মসম্মান বজায় রেখে স্ট্রং হয়ে নিজের অধিকার এবং ভালোবাসা বুঝে নাও। আর যদি থাকতে না চাও তাহলে হিসেবটা আলাদা। আমি বুঝতে পারছি না। নিজের আসল সত্তায় ফিরে আসো, প্রাণ খুলে বাঁচো। যে খোলসটা ঘিরে রেখেছে তোমায় তা খুলে ফেলো। নিজেকে গুরুত্ব দাও, নিজের অনুভূতিকে মূল্যায়ন করো, নিজের অধিকারকে বুঝে নাও। নিজের সাথে আর কোনো অন্যায় হওয়ার সুযোগ দিও না। সবশেষে 1.5 বছর যাবৎ যে মানুষটার সঙ্গে রয়েছে সেই মানুষটাকে বোঝার চেষ্টা করো। তার ভিতরের আসল হ্যাভেনকে টেনে হিস্ট্রি বের করে নিয়ে আসো। উনি খুব ভয়ঙ্কর আচরণ করে ম্যাম। আমি পারি না স্বাভাবিক থাকতে, ভয় আড়ষ্ট হয়ে যাই। বাঘ না ভাল্লুক উনি, একটা ধমক দিলে 3টা ধমক দিয়ে দেবে। গায়ে হাত তুলতে এলে এমনভাবে জড়িয়ে ধরবে আর ছাড়বেই না। আমার এই 2টি চোখ ভুল হতে পারে না। হ্যাভেন বাইরে থেকে পাথর হলেও ভেতরে ঠিক একদলা নরম মাটি, বই আর কিছু না। একটা মেয়ের বিশ্বাসঘাতকতার কারণে যে ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় সে কি করে স্ট্রং বা নির্দয় হতে পারে? আমি তোমাকে হলফ করে বলতে পারি, তুমি যদি একটু সাহস করে ওর সাথে প্রতিবাদ করতে পারো, সেই সাথে ওকে নিজের স্বামী হিসেবে মনে প্রাণে মেনেছ, ওর প্রতি তোমার ভালোবাসা বোঝাতে পারো, তাহলেই কাজ হবে। সেই সাথে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। এই বিষয়ে তুমি তোমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে পারো। শুধু হ্যাভেন নয়, এই বাড়িতে মুক্ত পাখির মতো ডানা মেলার চেষ্টা করো, সকলকে আপন করে নেওয়ার চেষ্টা করো। আমি তোমায় জোর করছি না। ফিরে যখন এসেছো, চাইলে স্বস্তির এক জীবন উপভোগ করতেই পারো। আচমকে সাবাকে জড়িয়ে ধরল আহি। হু হু করে কেঁদে দিয়ে বলতে লাগলো, আপনার মতো একজন খুব প্রয়োজন ছিল ম্যাম। আপনি বড় বোনের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। আপনি আমার শুভাকাঙ্ক্ষী। সাবা তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, সে বুঝলাম, কিন্তু এত সুন্দরী বউ ঘরে থাকতে স্বামী বাইরে নজর দিলে সেই স্বামীকে টাইট তো দিতেই হবে। আহে মাথা তুলে চোখের পানি মুছে মৃদু হেসে বলল, হ্যাঁ অবশ্যই। আজ থেকে হ্যাভেন তালুকদার বুঝবে এই আহি ঠিক কী কী করতে পারে। উপরওয়ালা এত রূপ দিয়েছেন, স্বামীকেই যদি ধরে রাখতে না পারি এই রূপের মূল্য কী? তবে মনে রেখো, যদি কখনো জানতে পারো ক্যারেক্টারলেস স্বামীর সঙ্গে বসবাস করছো, তাহলে সেই স্বামীকে প্রত্যাখ্যান করতে দ্বিতীয়বার ভাববে না। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট আনফর্চুনেটলি ঘটে যায়, তাই বলে কি জীবন থেমে থাকে নাকি? জীবনকে সুন্দর সুগঠিতভাবে গড়ে তোলার দায়িত্ব নিজেকেই নিতে হয়। হ্যাভেনের ট্রিটমেন্টের ব্যবস্থা জলদি করে ফেলো। আর হ্যাঁ, অল্পতে ভেঙে পড়বে না, ওপর আলোর উপর ভরসা রাখবে। হ্যাভেন কিন্তু সিক, এটাও সবসময় মাথায় রাখবে। তালুকদার বাড়ি থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা নেমে এলো। হ্যারি সাবাকে তার বাসায় অবধি পৌঁছে দেয়। সাবা যখন গাড়ি থেকে নেমে যায়, হ্যারি তখন সাহস করে ডাকে, ম্যাম। সাবা পিছন ফিরে তাকিয়ে মিষ্টি এক হাসি দেয়। এই ছেলের চোখের ভাষা বুঝতে তার বাকি নেই। বাচ্চা ছেলেটার বাচ্চামো দেখলে সত্যি তার হাসি পায়। তার নির্মল তো ওর থেকেও বাচ্চা ছিল, তাই তো অবুজের মতো প্রিয়জন হারানোর ভয়ে পৃথিবীর বুক থেকে নিজেই হারিয়ে গেল। হ্যারি ইতস্ততভাবে বলল, একজন আপনাকে ভালোবেসে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে, এরপর হয়তো আরেকজনের পালা। সাবা এগিয়ে গেল হ্যারির দিকে। 2 চোখ তার চিকচিক করছে। নিজেকে সামলে নিয়ে হ্যারির গাল টেনে দিয়ে বলল, এই পৃথিবীতে যারা প্রিয়জনকে একা করে চিরতরে হারিয়ে যায় তারা কখনো কোনো নোটিশ দিয়ে যায় না হ্যারি।
যদি নোটিশ দিয়ে যেত তাহলে হয়তো তারা হারিয়ে যাওয়ার সুযোগটুকুও পেত না। নির্মলের জিনিসের নজর দিতে নেই। নির্মল যেখানে তার পরিহিত একটি শার্ট বা হ্যান্ডওয়াচ অবধি কারো সাথে শেয়ার করতো না, নিজ ভাইয়ের সাথেও না, সেখানে তার এত প্রিয়জনকে কি করে শেয়ার করবে? যদিও অপূর্ণতা অতৃপ্ততায় জর্জরিত সে আর আমি, তবুও আমরা একজন শুধুই আরেকজনার। বাসায় ফিরে যাও, এসব ভাবনা থেকেও নিজেকে বের করে নিয়ে আসো। আউট হাউসের বৈঠক শেষ হতে রাত 11টা পার হয়ে গেল। আহি 10টার দিকেই বিছানায় গা এলিয়ে দেয় এবং গভীর ঘুমে তলিয়ে যায়। 3 ভাই আর চাচার সাথে আউট হাউসেই রাতের খাবার সেরেছে হেভেন। ঘরে ফিরে বাথরুম গিয়ে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। টয়লে দিয়ে মুখ মুছে চেয়ারে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে বিছানার দিকে এগিয়ে গেল। এলোমেলো শাড়িতে আহিকে দেখতে পেয়ে মুচকি হাসল। শাড়িটা হাঁটুর উপরে উঠে গেছে। ধপধপে ফর্সা পা দেখে বেশ চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গেল হেভেন। এত মোলায়েম শরীর কারো হতে পারে? আহিকে না দেখলে বিশ্বাসই হতো না তার। মেয়েটার সব কিছুতেই রয়েছে ভিন্নতার পরশ। হয়তো ভিতরে ভিতরে প্রতিটি নারী এক, তবে বাহ্যিক দিক থেকে আহিকে ভিন্ন লাগে তার। শার্ট খুলে বিছানার এক পাশে রেখে শুয়ে পড়বে এমন সময় চোখ পড়ল আহির ধপধপে ফর্সা বক্ষ বিভাজনের মাঝ বরাবর লাল তিলটার দিকে। এর আগে নজরে পড়ল তেমন খেয়াল করা হয়নি। অতিরিক্ত ফর্সা মেয়েদের শরীরে লাল তিল আশ্চর্যান্বিত সৌন্দর্য ফুটিয়ে তোলে। তবে আহির তিলটা বেশ জায়গা মতো ভেবেই দুর্বৃত্ত হাসি দিল। ধীর গতিতে এগিয়ে গিয়ে গভীরভাবে ওষ্ঠ ছোঁয়ালো বক্ষ বিভাজনে অবস্থিত তিলটার উপর। ঘুমের ঘোরে শিহরে উঠল আহি। তার শিহরিত ভাব বুঝতেই হেভেন আরও গভীর থেকে গভীরভাবে স্পর্শ করতে থাকলো। আহির ঘুম পুরোপুরি ছেড়ে গেছে। এমন উন্মাদ হয়ে কে তাকে স্পর্শ করতে পারে তা আর বুঝতে বাকি নেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু এই লোককে শত বুঝিয়েও লাভ হবে না। অনেকটা দিন পর এভাবে কাছে এলো হেভেন, আর বিতৃষ্ণা নয় তৃষ্ণার্ত হয়েই সাড়া দেবে আছে। ঘন প্রশ্বাস ফেলে মৃদু সুরে প্রশ্ন করল, কখন এলেন? কথাটা বলা মাত্রই হেভেন মাথা তুলে তার ওষ্ঠদায় আঁকড়ে ধরল। খানিকটা চমকালেও নিজেকে স্বাভাবিক করে নিয়ে প্রথম সায় দিল আহি। হেভেন যখন বুঝতে পারে আহি আজ তাকে ফেরাচ্ছে না, অনীহা দেখাচ্ছে না, বরং নিজেও তার উন্মাদনায় মত্ত হতে চাইছে, ঠিক সে মুহূর্তেই ছিটকে সরে গেল। সঙ্গে সঙ্গে তার ফোনটাও বেজে উঠল। কাপা হাতে ফোন হাতে নিল হেভেন। আহি উঠে বসল। হেভেনের কাঁপতে থাকা হাতের দিকে ভ্রু কুঁচকে চেয়ে দেখল রূপসার নাম্বার। মাথায় রক্ত চড়ে গেল তার। আচমকাই হেভেনের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলল মেঝেতে। ফোন চৌচির না হলেও সজোরে আঘাতে বন্ধ হয়ে গেল। এটি বোঝা গেল হঠাৎই ফোনের বাজনা থেমে যাওয়াতে। নিঝুম রাতে আহির ভয়ানক এই কাণ্ড থমথমে এক পরিবেশের সৃষ্টি করল। হেভেন চোখ বড় বড় করে আহির দিকে চেয়ে আছে। এইখানে ঠিক কী ঘটে গেল বোধগম্য হতে প্রায় 1.5 মিনিট সময় লাগলো তার। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল হেভেন, হাউ ডেয়ার ইউ? ভয়ে চুপসে গেল আহি। জড়সড় হয়ে বসে ভয়াতুর দৃষ্টি নিক্ষেপ করলো হেভেনের দিকে। 1.5 বছর যাবৎ চেনে মানুষটাকে। গলা উঁচু করে কথা বলা শাস্তি যা ভয়ঙ্কর হয়, সেখানে তো আজ অনেক বড় দুঃসাহসী কাজ করেছে। চোখ মুখ খিচে দুহাতে শাড়ি খামচে ধরল। আহির ভাবভঙ্গি দেখে দ্বিগুণ খেপে গেল হেভেন। কত বড় স্পর্ধা! এই মেয়ের একে তো তাকে আজ কিস করার মতো জঘন্য ভুলটা করেছে, তার উপর ফোন ছুঁড়ে ফেলেছে। এই মেয়েকে তো আজ দেখিয়েই ছাড়বে। যে ঠোঁট দিয়ে কিস করেছে সেই ঠোঁট আগুনে ঝলসে দেবে। যে হাতে ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে সেই হাত মুচড়ে দেবে। ক্রুদ্ধ হয়ে আহির ঘাড় চেপে ধরল হেভেন। ভয়ে বড় বড় করে তাকালো আহি। দুজনে চোখাচোখি হতেই আহির চোখ সরিয়ে নিল। হেভেন বলল, এই ভুলের শাস্তি কতটা ভয়ানক হবে জানো তুমি? আঁতকে উঠল আহি। পরক্ষণে বিদ্যুৎ চমকানোর মতো করে চমকে উঠল। এ কী করছে সে? ভয় কেন পাচ্ছে? ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। এই খ্যাপাটাকে জব্দ করার জন্য দ্বিগুণ খ্যাপা হতে হবে। তাছাড়া সে তো ভুল করেনি, বরং সঠিক একটা কাজই করেছে আজ। আর সেই সঠিকটা এই উন্মাদটাকে বোঝাতে হবে। নিজের ভেতর এক আকাশ সাহস জুগিয়ে চোখে মুখে দুষ্টু হাসি রেখা ফুটিয়ে তুলল আহি। দু হাতে হেভেনের গলা জড়িয়ে আহ্লাদে সুরে বলে উঠল, এত রেগে যাচ্ছেন কেন? ওই বজ্জাত মহিলা আপনাকে কেন ফোন করবে? সে জানে না আপনি আমার একমাত্র স্বামী? বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল হেভেন। এই মেয়ে বলে কি? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি ভুটটুত ঘাড়ে চাপল?
এত আহ্লাদ করে জড়িয়ে ধরা, নিজের স্বামী বলা, রূপসার প্রতি জ্যালাসি সব কিছু মিলিয়ে মাথা ঝিম ধরে গেল হ্যাভেনের। নিশ্চয়ই এ মেয়ে পেটে পেটে কোনো কুবুদ্ধি আছে। দুই হাতে আহির 2 হাত বেশ শক্ত করে চেপে ধরেই ছাড়িয়ে দিল। চিৎকার করে বলে উঠল, সমস্যা কি তোমার? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? বলেই বিছানা ছেড়ে উঠে পেছনমুখী হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। আহি 2 হাতে নিজের মুখ চেপে ধরল, যেন তার হাসির শব্দ হ্যাভেনের কান অব্দি না পৌঁছায়। কোনো রকমে হাসিটা থামিয়ে হাঁটু ভর করে এগিয়ে গিয়ে পেছন থেকে আবারও গলা জড়িয়ে ধরল। এবার হ্যাভেন নিজের সমস্ত শক্তি দিয়ে আহিকে নিজের থেকে ছাড়িয়ে তার দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল, ডোন্ট টাচ মি। এই সমস্যা কি তোর? আমি বলছি আমার গা ঘেঁষাঘেঁষি করতে। এইসব বালের বিহেভ আমার সাথে একদম দেখাবি না। আসল রূপ বের করছিস। শোন, এই রূপ এতদিন যেমন চাপা দিয়ে রাখছিলি, সারা জীবন তাই করবি। একদম বেহায়াপনা দেখাতে আসবি না। হ্যাভেন কথাগুলো বলতে বলতে শার্ট গায়ে চাপিয়ে রুম ছাড়তে উদ্যত হতেই আহিও চিৎকার করে বলে উঠল, মিস্টার হ্যাভেন তালুকদার, বউর সাথে শুইতে ভালো লাগে অথচ বউকে ভালোবেসে বুকে জায়গা দিতে ভালো লাগে না, তাই না? বউর ভালোবাসাও করলার মতো তিতা লাগে, তাই না? থেমে গেল হ্যাভেন। আহির আচরণে রাগ যতটা না লাগছে তার থেকেও বেশি ঘাবড়ে যাচ্ছে সে। এতদিনের চেনা পরিচিত আহির সাথে এই আহির যেন একটুও মিল খুঁজে পাচ্ছে না। হ্যাভেনের এই মুহূর্তে হওয়া অনুভূতি আহির অনুভূতির থেকে ব্যতিক্রম নয়। সেও এতদিনে চেনা পরিচিত হ্যাভেনের সাথে আজকের হ্যাভেনকে মেলাতে পারছে না। আশ্চর্য! বিয়ের পর থেকে যে ছেলেটা দিনের পর দিন রাতের পর রাত জোর জুলুম করে তাকে কাছে পেতে চেয়েছে, আজ তার কাছে স্বেচ্ছায় যাওয়াতে এত রাগ। লিসেন, আমি আমার ইচ্ছে অনুযায়ী কাজ করি, অন্য কারো ইচ্ছেতে কাজ এই হ্যাভেন করে না। হাতে তুড়ি বাজিয়ে কথাটি বলল হ্যাভেন। আহি তাচ্ছিল্য হেসে বিছানা থেকে নেমে হ্যাভেনের মুখোমুখি দাঁড়ালো। 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এটা আপনার অফিসের কাজ না বা আপনার পলিটিক্যাল মিটিং না, আর আমিও আপনার অফিস কলিগ নই। বেড কলিগ তো? বলে বিদ্রুপের হাসি হাসল হ্যাভেন। মেজাজ খারাপ হয়ে গেল আহির। এর আগে অসংখ্যবার এভাবে অপমানিত হয়েছে সে, কিন্তু আর না। হ্যাভেনকে আর অপমান করার সুযোগ দেবে না সে। 2 হাতে শার্টের কলার চেপে ধরে বলল, অনেক হয়েছে আর না। টাকা ছড়ালে চাহিদা মেটানোর জন্য মেয়ের অভাব হবে না আপনার মতো ছেলের জন্য। তবুও সেই পথ অবলম্বন না করে আমার মতো অতি সাধারণ মেয়েকে ঘরের বউ করেছেন। বউ যখন করেছেন, যথার্থ মূল্যায়নও করতে শিখুন। বড্ড বেশি সাহস বেড়েছে দেখছি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাটি বলল হ্যাভেন। আহি 2 পায়ের গোড়ালি উঁচু করে হ্যাভেনের মুখোমুখি হয়ে চোখেতে চোখ মিলিয়ে শান্ত গলায় বলল, এমপির বউ আমি, এটুকু সাহস না থাকলে মানায় নাকি? বলেই নিজের ওষ্ঠ দ্বারা হ্যাভেনের ওষ্ঠদয়ে আলতো স্পর্শ করল। হ্যাভেনের শরীরে যেন আগুন ধরিয়ে দিল আহি। এমন একটা ভাব করে এক ধাক্কা মেঝেতে ফেলে দিল আহিকে। পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল আহি। সেদিকে হ্যাভেনের বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপও নেই। সে তার মতো ভাষণ দিতে শুরু করলো, একদম স্মার্ট সাজার চেষ্টা করবে না। এতদিন যেভাবে ছিলে ঠিক সেভাবেই সাজিয়ে রাখো নিজেকে। বেশি উঠতে চাইলে ডানা কেটে দেব একদম। তোমার সাথে প্রেম প্রেম খেলা করার জন্য তোমাকে বিয়ে করে আনেনি। কেন করেছে এটা নিশ্চয়ই এতদিনে বোঝার আর বাকি নেই। তোমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসাও নেই, তাই এইসব তামাশা নেক্সট যেন করতে না দেখি। বলে রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত আর ঘরে ফেরেনি হ্যাভেন। আহিও সমস্ত চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে। মাঠে যখন নেমেছে 90 মিনিটের আগে মাঠ সে কিছুতেই ছাড়বে না। শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে কাজের পাশাপাশি বেশ গল্প করছে আহি। রুবিনা তালুকদার অভিভূত হয়ে গেলেন আজ ছেলের বউর এমন প্রাণখোলা হাসি, প্রাণখোলা কথাবার্তায়। আজ আহিকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে কিছু চাপিয়ে দিচ্ছে না বা দেয়নি। এই সংসারের মানুষগুলো তার খুব আদর যত্ন এবং ভালোবাসার। শাশুড়ি মায়ের অনুভূতি বুঝতে পেরে আহি শাশুড়ি মায়ের কাঁধে শক্ত করে চেপে ধরে বলল, দোয়া করুন মা, আমি যেন আপনাদের সবাইকে আপন করে নিতে পারি। আপনার ছেলেকে একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দেওয়ার পাশাপাশি নিজেও সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করতে পারি। খুশিতে আত্মহারা হয়ে গেল রুবিনা তালুকদার। আহির কপালে চুমু খেয়ে বলল, সত্যি বলছো তুমি মা? মন থেকে তুমি আমার ছেলেকে গ্রহণ করেছ? হ্যাঁ মা, কিন্তু আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। কি সাহায্য মা? আমি হ্যাভেনকে ডক্টর দেখাতে চাই, আর ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত আপনার ছেলেকে। সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী ভালো ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলতে চায় ওনাকে। কিন্তু হ্যাভেনকে কিভাবে রাজি করাবে? ও তো রাজি হবে না।
তাছাড়া ওকে এসব বললে আরও দ্বিগুণ ক্ষেপে যাবে, সন্দেহ করবে। ও কখনোই স্বীকার করবেই না যে ওর একটা প্রবলেম আছে। এর আগে আমরা অসংখ্যবার ওকে বুঝিয়েছি, চেষ্টা করেছি, লাভ হয়নি। এবার হবে। আর এর জন্য বাবা আর হ্যারি হীরার সাহায্য প্রয়োজন আমার। যদি তুমি পারো তাহলে আমরা সব দিক দিয়ে সাহায্য করব তোমায়। আহি আর রুবিনা তালুকদার যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত, হ্যাভেন ডাইনিং টেবিলে বসে দু হাতের আঙ্গুল দিয়ে টেবিল ঠকঠক করতে করতে গলা উঁচিয়ে বলল, রান্নাঘরে মিটিং আর কতক্ষণ চলবে? সকালের খাবার কি আজ দুপুরে পাবো? আরে ব্রো, আজ বেশি খিদে পেয়েছে মনে হচ্ছে, বলে হ্যাভেনের পাশের চেয়ারে বসলো হ্যারি। তার পাশের চেয়ারে বসলো হীরা। কিছু সময় বাদে হুমায়ুন তালুকদারও এসে গেলেন। আহি আর শাশুড়ি মাও এসে সকলকে খাবার পরিবেশন করলেন। খাওয়া শেষে হ্যাভেন আহির আঁচলে হাত মুখ মোছার আগেই আজ আহি নিজের আঁচল দিয়ে হ্যাভেনের ঠোঁট মুছে হাতও মুছে দিতে লাগলো। সকলের চোখেই বড় বড় হয়ে গেল। হ্যারি হীরা প্রথমত ভ্যাবাচাকা খেয়ে গেল, দ্বিতীয়ত মাথা নিচু করে মিটিমিটি হাসতে লাগলো। কাজের মেয়েটা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। হুমায়ুন তালুকদার ইতস্ততভাবে মাথা নিচু করে খাচ্ছে। হ্যাভেন আশ্চর্যের শেষ মাথায় গিয়ে ঠেকলো যেন। চোখ রাঙিয়ে দাঁত কিরমির করে বলল, এসব কি অসভ্যতামি, বলে হাত ছিটকে সরিয়ে নিল। বারে, রোজ রোজ আপনি বউর আঁচলে হাত মুখ মুছলে হয় সভ্যতামি, আর একদিন আমি নিজ থেকে মুছিয়ে দিলেই হয়ে যায় অসভ্যতামি। বাড়িতে দুদণ্ড শান্তিতে বসতে পারছে না হ্যাভেন। সারাক্ষণ জ্বালিয়ে মারছে আহি। কানের কাছে সর্বক্ষণ প্রেমময় বাক্য আওড়াচ্ছে। কখনো বা বাচ্চাদের মতো কোলে চড়ার বায়না করছে। হুটহাট এসে কপালে গালে ঠোঁটে চুমু দিচ্ছে। হ্যাভেন বিরক্ত হয়ে চোখ রাঙালেই ঠোঁট উল্টিয়ে নাকা কান্না করে বলছে, আপনি এত আনরোমান্টিক কেন? রেগে গিয়ে রোমান্টিকতা দেখানোর নাম করে বিধ্বস্ত করে ফেললে চোখের পানি ফেলে বলবে, আপনি খুব অসভ্য, খুব খারাপ আপনি। ঢং দেখিয়ে অভিমান করে থাকবে, কিছুক্ষণ পরেই আবার গলা জড়িয়ে বলবে, একটু ভালোবাসা দেন না। সোফায় বসে কাজ করলে গলা জড়িয়ে কোলে বসে থাকবে। শুয়ে থাকলে জোরপূর্বক বুকে মাথা রেখে নিজেও শুয়ে পড়বে। গভীর রাতে স্বেচ্ছায় কাপড় খুলে নিজেকে উজাড় করে দেবে। এসব যেন আর নেওয়া যাচ্ছে না। এতদিন সে জ্বালিয়েছে, এখন আহি জ্বালাচ্ছে। ভালোবাসা ভালোবাসা করে মাথা খেয়ে ফেলছে। এই মেয়েকে বোঝে না স্বেচ্ছায় জান কবজ কর আর হবে না। হঠাৎ করে সব হিসেবে গলমিল ধরে গেল। যত যাই হোক, এবার ফাঁদে পা দেবে না সে। এইসব কপটতা তার সাথে আর চলবে না। আহির টর্চারগুলোতে বিরক্ত হয়ে ইদানিং বাড়িতে খুব কম সময় কাটায় হ্যাভেন। আগের মতো বাড়ির বাইরে যাওয়ার সময় বা বাড়িতে প্রবেশের সময় আহিকে নিজ থেকে চুমু দিতে হয় না, বরং আহি নিজেই 32টা দাঁত বের করে হি হি করতে করতে কপালে গিয়ে দেয়। একজন মানুষ আরেকজন মানুষকে প্রতিনিয়ত টর্চার করার জন্য কিছু করলে সে কাজগুলো যদি ওই মানুষটা একটা সময় এসে এনজয় করে, স্বেচ্ছা করার জন্য সুযোগ করে দেয়, তখন টর্চার উল্টো দিকের মানুষটাই হয়, যেমনটা এখন হচ্ছে হ্যাভেন। বাড়ির সবাই হ্যাভেনের এমন জব্দ হওয়া দেখে কখনো হাসতে হাসতে গড়াগড়ি খায়, কখনো বা ভয়ে নীরব থাকে। না জানে ক্রোধের বশে কখন কি কেলেঙ্কারি ঘটিয়ে ফেলে, বিশ্বাস নেই। হুমায়ুন তালুকদার ডক্টরের সাথে কথা বলেছেন, আগের প্রেসক্রিপশনও দেখিয়েছেন। সব কিছু দেখে নতুন করে ওষুধপত্র লিখে দিয়েছেন। আহিকেও ফোনে সবটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু বিপদ ঘটালো হ্যাভেন। তার আড়ালে বড়সড় ষড়যন্ত্র চলছে তা আহির আচার আচরণেই সন্দেহ করেছিল। মনে হাজার সন্দেহ থাকলেও এতদিন প্রকাশ করেনি, শুধু শেষটা দেখার অপেক্ষাতে ছিল। অবশেষে দেখেও ফেলল। রাতে ঘুমানোর সময় আহি এক গাদা ট্যাবলেট তার সম্মুখে তুলে ধরল, বলল, এগুলো খেয়ে তারপর ঘুমাতে চান। ভ্রুযুগল কুচকে আহির মুখপানে তাকালো হ্যাভেন। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ল, এসব কিসের ওষুধ? এক ঢোক গিলল আহি। হাতে থাকা গ্লাসটা পাশের টেবিলে রেখে হ্যাভেনের মুখোমুখি হয়ে বসল। হ্যাভেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে আহি বলল, আমি বাবাকে বলেছিলাম আপনার যে একটা অসুখ রয়েছে সেটা সারিয়ে তুলতে চাই, তাই বাবা আমাকে সাহায্য করেছে। প্লিজ আপনি ওষুধগুলো খেয়ে নিন, আপনার বড় অসুখ সেরে যাবে। আমরা অনেক সুন্দর একটা জীবন উপভোগ করব। আমাদের দাম্পত্য জীবনে কোনো অসুখ থাকবে না, থাকবে শুধু সুখ। বলে ওষুধগুলো এগিয়ে দিতেই মাথা খারাপ হয়ে গেল হ্যাভেনের। কত বড় সাহস হলে এত দূর যাওয়া যায়? এই মেয়ের বাড়াবাড়ি আজ কমাতেই হবে ভেবেই এক হাতে পেছন থেকে আহির এক হাত মুষ্টি ধরে ওষুধগুলো কেড়ে নিল এবং জোর করে আরেক হাতে আহির মুখে ওষুধগুলো ঢুকিয়ে মুখ চেপে ধরে দাঁত চেপে বলতে থাকলো, আমার না, তোর অসুখ কমাবো আজ। সবগুলোই 3 সেকেন্ডে গিলবি। গিল গিল। নো নরণচরণ, একদম মাথা গরম করবি না, একদম চিবিয়ে খাবো আজ তোকে। যদি এটা না গিলিস, গিল বলছি, গিল।
বলি ঠোঁট কামড়ে ধমকে উঠল। বেচারি ওষুধগুলো গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। পানি ছাড়া শুকনো ট্যাবলেট গিলা সম্ভব নাকি? হাতে ব্যথায় চোখমুখ রক্তিম বর্ণ ধারণ করেছে মেয়েটার। মুখ বন্ধ, তার উপর ওষুধগুলো জিহ্বায় লালায় গুলতে শুরু করেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! শরীরে ঘাম ছেড়ে দিয়েছে আহির। বদ্ধ ঘরে দুজন মানুষের ক্রমাগত ভারী নিঃশ্বাসের শব্দ ভয়ঙ্কর নিঃশব্দের সৃষ্টি করেছে। প্রচণ্ড গা গুলাতে শুরু করলো আহির, আর সহ্য করতে না পেরে ধস্তাধস্তি শুরু করে দিল। হ্যাভেন মুখ থেকে হাত সরিয়ে গলা চেপে ধরতে যাবে এমন সময় গা ভর্তি বমি করে দিল আহি। ফর্সা মুখশ্রীর রক্তিম আভা, রক্তিম চোখ হ্যাভেনের সমস্ত ইন্দ্রিয় যেন নাড়িয়ে দিল। আহির দুর্বল শরীরটা নেতিয়ে পড়ল বিছানায়। সমস্ত রাগ নিভে গিয়ে চোখে মুখে ভর করল একরাশ মায়া। সে মায়ার টানেই মাথায় হাত রেখে কয়েকবার নাম ধরে ডাকল, আহি, আহি। চোখ বুজিয়ে শুয়ে রইল হ্যাভেনের দিকে, ফিরেও তাকালো না। শুধু বিড়বিড় করে বলল, ছোবেন না আপনি আমায়, আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। বমি হওয়াতে শরীর দুর্বল লাগছে বুঝলো হ্যাভেন, তাই আর কিছু বলল না। শুধু বমির বিচ্ছিরি গন্ধে মুখভঙ্গি বিকৃত করে ফেলল। নাক মুখ কুচকে বিছানা ছেড়ে নামল। কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। পেছন করে ভৎসনার সুরে বলে উঠল, এই খরগোশের বাচ্চা, তোর সাহস হয় কী করে আমাকে উল্টাপাল্টা ওষুধ খাওয়াতে আসার? উত্তর দিল না আহি। উত্তর না পেয়ে গটগট পায়ে বাথরুমে ঢুকে গেল হ্যাভেন। রোগী যদি চিকিৎসা নিতে না চায়, আশেপাশের মানুষ শত চেষ্টা করেও লাভ হয় না। হ্যাভেনের চিকিৎসা করানো সম্ভব হলো না। আহিও মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি আর আপনাকে ট্রিটমেন্টের জন্য জোর করব না হ্যাভেন। এমন একটা দিন আসবে আপনি নিজ থেকেই নিজের ট্রিটমেন্ট করাবেন, সেই সাথে এখনকার করা ভুলের জন্য অনুতাপ করবেন। ডিভোর্স পেপারে সাইন করেনি জিসান, তাই নিয়ে রূপসার মাথা প্রচণ্ড গরম। জিসান ডিভোর্স পেপারে সাইন না করলে হ্যাভেনকে সেকেন্ড টাইম ফিরে পাওয়া জাস্ট অসম্ভব। এই কমাসে হ্যাভেনের সাথে যোগাযোগ রেখেছে সে, অসংখ্যবার ভালোবাসার দাবিও করেছে, কিন্তু প্রত্যুত্তরে হ্যাভেন শুধু মুচকি হেসেছে। আগে সে হ্যাভেন আর এই হ্যাভেনকে একদম মেলাতে পারছে না। রাতের সাথে যেমন দিনের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তেমনি অতীতে চেনা পরিচিত হ্যাভেনের সাথে বর্তমানের হ্যাভেনের মিল পাওয়া দুষ্কর। বর্তমান হ্যাভেন পুরোটাই যেন রহস্যে ঘেরা। যে মানুষটার চোখের ভাষা একসময় অতি সহজে পড়ে ফেলা যেত, আজ সে মানুষটার চোখের ভাষা পড়া তো দূরের কথা, বোঝাও মুশকিল। ভেবেছিল হ্যাভেনকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে টেনে নেবে। একবার যদি খুব গভীরে যেতে পারে তাহলেই কেল্লাফতে। কনসিভ করে ফেলবে, বাচ্চার জন্য হলেও বাধা পড়বে হ্যাভেন তার কাছে। কিন্তু সে অবধি যেতেই পারছে না। যতবারই কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে ততবারই হ্যাভেন থামিয়ে দিয়েছে আর বলেছে, ডিভোর্স না হওয়া অবধি তুমি জিসানের থালার ভাত আর অন্যের থালার ভাত আমি খাই না। বেলকনিতে বসে কফি খাচ্ছে হ্যাভেন। মাঝে মাঝে আরও চোখে আহিকেও দেখছে। কালো রঙের সুতি শাড়ি পরেছে আহি। ভোর সন্ধ্যাবেলা কালো শাড়িতে খোলা চুলে মারাত্মক সৌন্দর্য ভর করেছে মেয়েটার উপর। সচরাচর খোলা চুলে আহিকে দেখা যায় না, শুধু সকাল ছাড়া। সব সময় মাঝখানে সিথি করে খোপা করে রাখে। অন্যান্য মেয়েদের মতো আহি ঘন কালো লম্বা চুলের অধিকারী নয়, বরং তার চুলগুলো হালকা কোঁকড়ানো, পিঠ অবধি, কাঁধ অবধি সোজা হলেও নিচের দিকে বেশ কোঁকড়ানো। চুলের কালারটাও ডিফারেন্ট, হালকা বাদামি বর্ণের। অন্যান্য মেয়েদের মতো তার কাজল কালো চোখ নেই, বরং ডাবের পানির ন্যায় ঘোলাটে চোখ দুটোর মনি হালকা বাদামি বর্ণের। কফির মগে চুমুক দিচ্ছে আর আহির সারা অঙ্গে সন্তর্পণে চোখ বোলাচ্ছে হ্যাভেন। পৃথিবীতে কাজল কালো চোখের রমণীদের নিয়ে কবির অসংখ্য কবিতা বুনে গেছেন। আহির মতো ঘোলাটে চোখের রমণীদের জন্য কোনো কবিতা কেন বুনেনি কেউ? সে কি বুনে দেবে এক লাইন কবিতা? কি ব্যাপার, হাঁ করে তাকিয়ে আছেন কেন? মগটা দিন, কফি তো শেষ। হাতে তুড়ি বাজিয়ে কথাটি বলল আহি। এতটাই মগ্ন হয়ে দেখছিল যে কখন আহি সম্মুখে এত কাছে চলে এসেছে টেরই পায়নি। তাই খানিকটা চমকে উঠল। তা দেখে আহির ঠোঁটে দুষ্ট হাসি। আমতা আমতা করে কফির মগটা হাতে ধরিয়ে উঠে দাঁড়ালো হ্যাভেন। আহি মগটা নিয়ে রুমে ফিরে গিয়ে আবার দ্রুত হ্যাভেনের সম্মুখে এসে দাঁড়ালো। ডান হাত বাড়িয়ে হ্যাভেনের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরল। হ্যাভেন ধমক দিতে গিয়েও দিতে পারল না। বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা দিয়ে ওঠার পাশাপাশি শান্তি শান্তি অনুভব হলো। আহি হ্যাভেনের মুখ পানে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে হাতটা বাঁ পাশে শক্ত করে চেপে ধরেই রইল। এক ঢোক গিলল হ্যাভেন। তার দৃষ্টিও আহির শুভমুখশ্রীতে নিবদ্ধ। নিজেকে ধাতস্থ করে নিয়ে আহির হাতের উপর নিজের হাত রেখে সরাতে নিতেই আহি শীতল কণ্ঠে বলে উঠল, আপনার তো হার্টবিট দ্রুত চলছে হ্যাভেন।
বিচলিত হয়ে গেল হ্যাভেন। শত চেষ্টা করেও নিজের কাঠিন্য রূপের জাগরণ ঘটাতে পারল না। আহি এক পা এগিয়ে অন্য হাত হ্যাভেনের কাছে রাখল। এবার হ্যাভেন ঘামতে শুরু করলো। আহি একইভাবে তাকিয়ে বলল, এ কি, আপনি তো ঘামছেন, এত নার্ভাসনেস কেন? আপনার মাঝে নব্য অনুভূতির সৃষ্টি হয়েছে হ্যাভেন। আপনি কি বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন? ফোন বেজে উঠতেই দুজনে চমকে গেল। চট করে আহির থেকে সরে গিয়ে পেছন ঘিরে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। রিসিভ করার পূর্ব মুহূর্তেই আহি ফোনটা কেড়ে নিল। আঙ্গুল উঠিয়ে বলল, এই মেয়েকে আজ আমি দেখিয়ে ছাড়ব। বলেই রুমের দিকে পা বাড়িয়ে ফোন রিসিভ করতে নিবে তখনই হ্যাভেন পেছন থেকে হাত আটকে ধরে ক্রোধান্বিত সুরে বলল, ফোনটা দাও। আহি এক ঝটকা হাত ছাড়িয়ে রুমে গিয়ে ফোন রিসিভ করেই বলল, এই বেহায় মেয়ে, তো লজ্জা করে না? দিন নাই রাত নাই অন্যের জামাইকে বিরক্ত করিস। থার্ড ক্লাস মেয়ে কোথাকার, নোংরামি অন্য জায়গায় গিয়ে কর, আমার বরের কাছে তোর কি? আহি ধমকে উঠে এগিয়ে আসতেই আহি সরে গেল। হ্যাভেন কাছে গিয়ে জোরপূর্বক ফোন নিতে চাইলেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। না পেরে হ্যাভেন আহিকে টেনে বিছানায় ফেলে নিজের মধ্যে সম্পূর্ণভাবে আবদ্ধ করে ফেলে। নিজের দুপা দিয়ে আহির দুপা এবং এক হাতে আহির দুটো হাত আটকে অন্য হাতে ফোন নিজের কানে দিয়ে হ্যালো বলে। আহি এবার চিৎকার শুরু করে দিয়েছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে হ্যাভেনের গালে সজোরে এক কামড় দিল। হ্যাভেন সেদিকে পাত্তা না দিয়ে রূপসাকে বলল, 11টার দিকে আসছি। ফোন কাটতেই আহি আরও হিংস্র হয়ে কামড়াতে যেতে হ্যাভেন ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে বলল, বড্ড বেশি বোঝো তুমি মিসেস, এবার এই বেশি বোঝার দাম দাও। বলেই উন্মাদের মতো আহির শরীরে টর্চার করতে থাকলো। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে কাছে গেলেও ধীরে ধীরে দুজনেই উন্মাদনায় মত্ত হলো। কিছুক্ষণ আগে কি হয়েছে তা যেন কারোরই বোধগম্য নেই। অনেকটা সময় পর আহিকে ছাড়ল হ্যাভেন। আপনি ওর কাছে যাবেন না হ্যাভেন। একটা মেয়ে কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। চোখ বুজে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে হাঁপাতে বলল আহি। চোখ বুজে নিশ্চুপ থাকলো হ্যাভেন। শুধু তার নিঃশ্বাসের প্রবল অস্থিরতা বুঝতে পারল আহি। আপনি কেন এমন করছেন? যে মেয়েটা আপনাকে একদম নিঃশেষ করে দিয়েছে তার ডাকে কেন বারবার সাড়া দিচ্ছেন? যদি তাকে নিয়েই থাকবেন তাহলে আমাকে ছেড়ে দিন। আমি কোনো চরিত্রহীনের সঙ্গে সংসার করতে চাই না। স্বামীর ভালোবাসা নাই পেলাম তবুও চরিত্রবান হলে এও শান্তি। উফ সুন্দরী, বকবক করো না তো, ভীষণ ক্লান্ত আমি। মেয়ে মানুষ সামলানো এত কঠিন। বাঘিনী হতে গিয়েছিলে না, মেয়ে করো কেন এখন? কয়টা মেয়ে সামলিয়েছেন আপনি? প্রশ্নটি শুনে হো হো করে হাসতে শুরু করলো হ্যাভেন। আহির জেলাসি আচরণগুলো তার মনে পৈশাচিক আনন্দ দেয়। হাসতে হাসতে আবারও আহির অনেকটা কাছে চলে গেল। দু হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে ধরে গলায় মুখ ডুবিয়ে উন্মুক্ত সুরে বলল, 11টার পর লাইভ দেখাবো, তৈরি থেকো। কথাটি শোনা মাত্রই চমকে গিয়ে হ্যাভেনের দু হাত শক্ত করে চেপে ধরে ভারী কণ্ঠে বলল, মানে? নাক ঘষতে ঘষতে হ্যাভেন উত্তর দিল, দেখলেই বুঝবে। দু চোখ উপচে পানি বেরিয়ে এলো আহির। কি দেখাবে হ্যাভেন? অসহনীয় কিছু নয় তো? বুকের ভেতরটা বড্ড অস্থির হয়ে উঠল। বুঝতে পেরে মুচকি হেসে আহির কানের লতিতে ওষ্ঠ ছুঁয়ে উঠে গেল হ্যাভেন। রাত 9টায় দুজন বডিগার্ড নিয়ে বাড়ি থেকে বের হলো হ্যাভেন। 9:30 দিকে হ্যারি জিসানকে মেসেজ করে একটি ঠিকানা পাঠিয়ে হিয়ার রুমে নক করলো। হিয়া হাই তুলতে তুলতে দরজা খুলে বলল, একটু শান্তিতে ঘুমানো যায় না এ বাড়িতে? কি হয়েছে? ডিনারের সময় তো হয়নি, ডাকাডাকি কিসের? হ্যারি হিয়ার মাথায় গাঁটটা মেরে পাশ কাটিয়ে রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলল, এই বাড়িতে শান্তিতে ঘুমানো যায় না? যে বাড়িতে ঘুমানো যায় সে বাড়ি যা না। যা, নিষেধ কোথায়? সারাদিন গরুর মতো পড়ে পড়ে ঘুমাস আর বলো শান্তিতে ঘুমানো যায় না? হ্যাবলা কোথাকার। বলেই হাতে থাকা শপিং ব্যাগটা বিছানার একপাশে রেখে গায়ে লিয়ে দিল। হিয়া, উফ, তুই হ্যাবলা বলে মাথায় হাত বোলাতে বোলাতে এগিয়ে এসে শপিং ব্যাগ দেখতেই বলল, আল্লাহ, ভাইজু গিফট এনেছিস আমার জন্য? সারাক্ষণ গিফটের ধান্দা, তাই না? এটার ভিতর ইম্পর্ট্যান্ট একটা জিনিস রয়েছে। সব সেটিং করে ভাবিমাকে জলদি একটা আইডি ওপেন করে দিবি, ভাইয়ের সাথেও অ্যাড করে দিবি, ক্লিয়ার? খুশিতে গদগদ হওয়া ভাবটা কমে গেল হিয়ার। হ্যারির পাশে দু হাঁটু ভাঁজ করে বসে সন্দেহী মুখশ্রীতে ব্যাগের ভিতর উকি দিল। খানিকটা বিস্ময় নিয়ে বলে উঠল, মোবাইল ফোন? আল্লাহ, এটা ভাবির? হ্যারি কাত হয়ে বোনের দিকে তাকালো। চোখে মুখে রহস্যময় একটা ভাব ফুটিয়ে তুলে বলল, ভাইয়ের অর্ডারই কেনা হয়েছে। হুট করে মোবাইল ফোন, কাহিনী কি ব্রো? ভ্রুযুগল উপর নিচ করে প্রশ্নটি করল হিয়া। কাহিনী পরে জানতে পারবি, যা বলছি তাই কর আগে। যা ভাবিবার রুমে যা। সিরিয়াসলি হজম করতে পারছি না। দাদান ভাবিকে ফোন, তবুও পার্সোনাল। ও মাই গড, ও মাই গড, বিলিভ করতেই কষ্ট হচ্ছে।
তোকে বিলিভ করতে হবে না, যা বলেছি জলদি কর বলেই এক লাফে উঠে রুম ত্যাগ করলো হ্যারি। হিয়াও ফোন নিয়ে আহির রুমে চলে গেল। কি ব্যাপার সুন্দরী ভাবিজান, রাত 9টায় ভেজা চুলে পুরো ঘর জুড়ে শ্যাম্পুর গ্রান ছড়াচ্ছেন যে? তলা দিয়ে চুলগুলো মুচড়িয়ে কাঁধের একপাশে নিয়ে হাতে পায়ে লোশন মাখিয়েছিল আহি। হিয়ার করা প্রশ্নে পিছনে না তাকিয়ে বলল, বিয়ে করো আমার বরের মতো অসভ্য একটা বর জুটুক কপালে, তারপর বুঝবে রাত 9টা 10টায়ও কেন গোসল করা লাগে। খিলখিল করে হাসতে হাসতে বিছানার একপাশে বসলো হিয়া। আহিও তার পাশে এসে বসলো, বলল, এই সময় এ ঘরে কোনো সমস্যা? হিয়া ঠোঁটে দুষ্টি হাসি এঁকে বলল, এই সময় না এলে তোমার এই রূপ যে দেখা হতো না ভাবিজান। হিয়ার দৃষ্টি অনুসরণ হতেই আহির পুরো মুখশ্রী লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো। শাড়ির আঁচল ভালোভাবে গায়ে টেনে আমতা আমতা করে বলল, আর বলো না, আজকে দুজন বেশ মারামারি করেছি। তাই কে জিতল? বলে ভ্রূণাচলে হিয়া। ও মা, ভারী দুষ্টু তো, তুমি খেপাচ্ছ কেন? হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হিয়ার। আহির লজ্জায় মিয়ে যাওয়া মুখশ্রী দেখে হাসিটা দমিয়ে বলল, হয়েছে থাক, আর লজ্জা পেতে হবে না। এই দেখো দাদান তোমার জন্য কি পাঠিয়েছে বলেই ফোন এগিয়ে দিল। মোবাইল ফোন? আমিও প্রথম বেশ অবাক হয়েছিলাম। হ্যারি ভাইয়া বলল দাদানের অর্ডারেই কেনা হয়েছে। এই ফোন আমি নেব না। তোমার ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি, নিশ্চয়ই এটার ভিতর যে সিমটা রয়েছে সেটা ট্র্যাক করা। এত সাধু সে না যে আমার সুবিধার জন্য ফোন দেবে, দিলে অনেক আগেই দিত। নিশ্চয়ই কোনো কাহিনী আছে এটার পেছনে। তা তো আছেই। হ্যারি ভাইয়া বলল 2 ঘন্টার মধ্যে সব করতে। চমকে উঠল আহি। দ্রুত দৃষ্টি ফেল দেয়াল ঘড়িতে 9:40 বাজে। 11টার দিকে কিছু একটা ঘটবে, তাহলে এজন্য কি এই ফোনের ব্যবস্থা? উদ্বিগ্ন হয়ে বলল আহি। ঠিক আছে ঠিক আছে, উনি যখন পাঠিয়েছে নিজের কাছে রাখি, কি বলো? হিয়া সম্মতি জানিয়ে সব কিছু সেটিং করে আহিকেও সব কিছু বুঝিয়ে দিল। 10টার দিকে বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ ছাড়া কেউ ছিল না। 3 জনকে নিয়েই রাতের খাবার সেরে রুমে ফিরল আহি। মনটা তার বড্ড অস্থিরতায় ভুগছে। এর মধ্যে 2বার হ্যাভেনের নাম্বারে কলও করেছে, কিন্তু রিসিভ হয়নি। 2বার বেজে বেজে কেটে গেছে, 3য়বার বিজি দেখিয়েছে। বিরক্ত হয়ে আইডিতে ঢুকে হ্যাভেনের প্রোফাইল ঘাটাঘাটি করতে থাকলো। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই হ্যারির আইডি থেকে একটি মেসেজ এলো। হিয়াই সবার সাথে আইডিটা অ্যাড করে দিয়েছে। তখন মেসেজটি হলো, ভাবিমা বিচলিত হবেন না, কিছুক্ষণের মধ্যেই লাইভ শুরু হবে, আমি লিঙ্ক দিব খানিক বাদেই। হাত কাঁপতে শুরু করল আহির। শুষ্ক গলায় রুদ্ধশ্বাস হয়ে ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বসে রইল। শহরের ভিতরে একটি ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকছে রূপসা। 1 মাস হ্যাভেনকে অসংখ্যবার তার বাসায় ইনভাইট করলেও আসেনি। সবসময় রাত 10টার পর রেস্টুরেন্টে মিট করেছে। ফাইনালি আজ হ্যাভেন তার বাসায় আসবে। সেই খুশিতে পুরো ঘরে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। গোলাপি রঙের পাতলা একটি শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে বেশ পরিপাটি করে সাজাচ্ছে, আর বারবার ফোন চেক করছে। শ্বাস শেষে বসা থেকে দাঁড়িয়ে পা থেকে মাথা অবধি নিজের দিকে নজর বুলিয়ে মুচকি হাসল। পিছনের চুলগুলো কাঁধের একপাশে ছড়িয়ে দিল, যাতে তার ফর্সা মসৃণ পিঠটা হ্যাভেনের চোখে পড়ে অতি সহজেই। কি নেই তার? চোখ ঝলসানো রূপ, নজর কাড়া ফিগার, ভরা যৌবন, সব আছে সব। ভাবতে উচ্চস্বরে হেসে উঠল। সেই সময় কলিং বেল বেজে উঠল। রূপসা চমকে গিয়ে দ্রুত নিজেকে আরেকবার আয়নাতে দেখে নিয়ে বুকের একপাশে আঁচল সরিয়ে চোখে মুখে আবেদনময়ী ভাব ফুটিয়ে তুলে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে অপর পাশের ব্যক্তিটিকে দেখে 2 পা বিছিয়ে গেল, কিন্তু সেই ব্যক্তিটি পেছালো না, বরং রক্তিম চোখ মুখে এগিয়ে এসে হাতে থাকা রডটা দিয়ে এলোপাথারি আঘাত করতে শুরু করলো রূপসার গায়ে, আর বলতে থাকলো, শালির ঘরের শালি, আমার সাথে বাটপারি? এতই খেলাধুলার শখ, আয় আজ তোর শখ মেটাই। সে ভয়াবহ আঘাত সহ্য করতে না পারে ও মাগো বলে এক চিৎকার দিয়ে মেঝেতে শুয়ে পড়ল রূপসা, আর বলতে থাকলো, বাঁচাও, কে আছো, বাঁচাও আমায়, মেরে ফেললো আমায়, বাঁচাও। বলতে বলতে ফোন হাতে নিয়ে হ্যাভেনের নাম্বারে কল করলো। জিসান ক্ষিপ্ত হয়ে রূপসার চুলের মুঠি ধরে বৃষ্টি গালিগালাজ করতে করতে আবারও মারতে শুরু করলো। এদিকে রূপসা চিৎকার করেই যাচ্ছে। একসময় জিসান ক্লান্ত হয়ে থেমে গিয়ে কাকে যেন ফোন করলো। এই সুযোগে রূপসা হ্যাভেনকে লাগাতার ফোন করেই যাচ্ছে। হ্যাভেন ফোন রিসিভ করতে রূপসা হাওমাও করে কেঁদে দিয়ে বলল, তুমি কোথায় হ্যাভেন? জিসান আমাকে মেরে ফেললো, প্লিজ বাঁচাও আমায়। বিকৃত আওয়াজে হো হো করে হাসতে লাগলো হ্যাভেন। চিৎকার করে বাজে ভাষায় গালি দিয়ে বলল, তুই কি করে ভাবলি রে বেইমানের বাচ্চা, তোর সাথে আমি লুতুপুতু করতে যাব? তোর সাথে আজ এই মুহূর্ত থেকে যা যা ঘটবে, গত দিনে যা যা ঘটেছে, সবটাই আমার প্ল্যান মাফিক। তোর মতো মার শরীরে এই হ্যাভেন থুতু ফেলতেও যাবে না।
কয়েক সেকেন্ডের ভিতরে দেখ ওখানে ঠিক কি কি ঘটে। নরক বানিয়ে দিব তোর জীবন আমি। না হ্যাবেন না, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসার কথা, ভুলে গেছো আমাদের ভালোবাসাময় সেই দিনগুলোর কথা। কত ভালোবাসা, কত প্রেম, কত স্মৃতি। বলে ডুকরে কেঁদে উঠল। বেইমানরা বেইমানি করার সময় যেমন কোনো স্মৃতি মনে রাখে না, এই হ্যাবেনও বেইমানদের কোনো স্মৃতি মনে রাখে না। তুই হলি বেইমানের বাচ্চা বলেই ফোন কেটে দিল। জিসান ফোনে কথা বলা শেষ করতে রূপসার তলপেটের নিচে পরপর লাথি দিতে শুরু করলো আর বলল, খুব শখ না, আজ তো শখই মেটাবো আমি। সহ্য করতে না পেরে মেঝেতে গড়াগড়ি আর চিৎকার শুরু করে দিল রূপসা। পাশের ফ্ল্যাটের লোকজন এসে ভিড় জমিয়েছে। পুলিশের গাড়ি, সাংবাদিক সব এসে হাজির। পুলিশ এবং সাংবাদিক আসার পরে ক্ষান্ত হয় জিসান। পুলিশকে দেখে রূপসা সাহায্য চায়, কিন্তু রূপসার বিরুদ্ধে আগেই প্রতারণার অভিযোগ করে কেস করেছে জিসান। জিসানকে দিয়ে এসব করিয়েছে হ্যাবেন। যেহেতু হ্যাবেন একজন সংসদ সদস্য, সেহেতু এসব নর্দমার ধারে কাছে আসা তার পলিটিক্যাল জীবনে হুমকি স্বরূপ। তাই ঠান্ডা মাথায় আড়ালে থেকে অপরাধের শাস্তির ব্যবস্থা করেছে। কাঁটা দিয়ে আজ কাঁটা তুলল সে। আজ থেকে 7 বছর আগে যেভাবে হ্যাবেনের সঙ্গে প্রতারণা করেছিল রূপসা, আজ এত বছর পরও একইভাবে জিসানের সঙ্গে প্রতারণা করতে যাচ্ছিল। সময় সব সময় একপাক্ষিক কাজ করে না। আজ সময় এসেছে উচিত শাস্তি পাওয়ার। তাই প্রতারণা দেয় বাংলাদেশ দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়া হলো রূপসাকে। প্রতিটি নিউজ চ্যানেল থেকে শুরু করে ভার্চুয়াল জগতেও ঘটনাটি ছড়িয়ে গেল। লোকচক্ষুতে রূপসার স্থান আজ নরকের কীটের সমতুল্য। এই ঘটনাটি আমাদের সমাজের প্রতিটি ব্যক্তির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, পাপ বাপকে ছাড়ে না। বেঈমানদের এভাবেই হেনস্থা করতে হয়। সমাজের জঘন্যতম ঘৃণ্য নারীদের এভাবেই শাস্তি দিতে হয়, যাতে আর কেউ কারোর সাথে প্রতারণা করার আগে অন্তত দুবার ভাবে। পুরো ঘটনাটি সচক্ষে দেখে ভয়ে শিউরে উঠল আহি। হাত পা অনবরত কাঁপছে তার। সেই সময় ফোন বেজে উঠল। কাপা হাতে ফোন রিসিভ করলো আহি। কি গো সুন্দরী, ভয় পেয়েছ? সুরেলা কণ্ঠে বলল হ্যাবেন। আপনি কোথায়? কাপা গলা প্রশ্ন করল। খুব বেশি ভয় পেয়েছ নাকি? আই লাইক ইট সুন্দরী, তোমার এই ভয়কে ভীষণ পছন্দ করি আমি। ভালো করে দেখে নিয়েছো তো বেঈমানদের উপযুক্ত শাস্তি ঠিক কী? আপনি তাড়াতাড়ি বাসায় আসুন, আমার শরীর খারাপ লাগছে, প্লিজ এক্ষুনি আসুন। আহির ভয় পাওয়ার কথা শুনেও দ্রুত বাড়ি ফিরল না হ্যাবেন। তার ফিরতে রাত প্রায় 2টো বেজে গেল। নেশা করে টলতে টলতে রুমে ঢুকলো সে। সবে চোখটা লেগে গিয়েছিল আহির। দরজায় শব্দ হওয়াতে চমকে উঠে বসল। হ্যাবেন এক হাতে দরজা ধরে ঢুলু ঢুলু শরীরে এগিয়ে টানা চোখে তাকিয়ে রইল আহির দিকে। আহি দ্রুত বিছানা থেকে নেমে হ্যাবেনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ হ্যাবেন, থ্যাংক ইউ সো মাচ। নেশাগ্রস্ত অবস্থায় হ্যাবেন সব সময় অন্য এক হ্যাবেন থাকে। না রাগ, না ক্ষোভ, না কোনো হিংস্র আচরণ, কোনো কিছুই পরিলক্ষিত হয় না তার মাঝে। যা হয় তা কেবল মুগ্ধই করে আহিকে। চোখ বুজে অন্ধভাবে সন্তর্পণে এই হ্যাবেনের প্রেমে পড়া যায়। হ্যাবেনও জড়িয়ে ধরল আহিকে। কানের কাছে মুখ ঠেকে উত্তপ্ত শ্বাস ছেড়ে বলল, নারীতে নারীতে এত তফাৎ কেন সুন্দরী? কেউ ভাঙে তো কেউ গড়ে। এই ভাঙা গড়ার মধ্যখানে আমাদের মতো অবলা কিছু পুরুষ জাতি যে গভীর সংকটে থাকে। মুখ তুলে হ্যাবেনের মাতাল চোখের দিকে তাকালো আহি। ব্যঙ্গ করে বলল, কি আমার অবলা পুরুষ আসছে রে? মৃদু হাসল হ্যাবেন। সেই হাসিতে আহির ভেতরটা উথাল পাথাল শুরু হয়ে গেল। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এই রূপ, এই হাসি দীর্ঘস্থায়ী কেন হয় না হ্যাবেন? আপনি কি জানেন আপনার এই মাতাল রূপে সেই শুরুতে আটকে গেছি আমি? হ্যাবেন তার সে চাহনি, সে মোহময় বাক্যকে উপেক্ষা করে পাজা কোলে করে নিয়ে বিছানা ধপাস করে ফেলে দিল। কোমরে বেশ লাগলো বলে আহ করে উঠল আহি। সে আর্তনাদ শুনে দাঁত কেলে হাসল হ্যাবেন। আহি খেপে গিয়ে তার বুকে কিল শুরু করে দিতে সে হাত আটকে পাশে শুয়ে বুকে টেনে নিয়ে বলল, ঘুমাও সুন্দরী। আহি পরম শান্তিতে বুকে মুখ গুজে বলল, ভালোবাসেন আমায়? ভালোবাসলে ঠকতে হবে সুন্দরী, দ্বিতীয়বার ঠকতে চাই না। মনটা ভার করে হ্যাবেনকে জড়িয়ে ধরে শুয়ে রইল আহি। বেশ অনেকটা সময় হ্যাবেন কী সব বিড়বিড় করে বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ল। সে ঘুমাতেই আহি বলল, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে হ্যাবেন। আপনার বুকের ভিতর প্রতিশোধের সমস্ত আগুন নিভে গেছে আজ। বুকের ভিতর তীব্র যন্ত্রণাটারও সমাপ্তি ঘটেছে আজ। এখন শুধু আপনার শূন্যতা দূর করার পালা। ভালো যদি নাই বাসেন, নেশার ঘোরে বুকে টেনে কেন নেন? এই উত্তর কি দিতে পারবেন আপনি? লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে হ্যাবেনের বুকে ঘুমিয়ে পড়ল সে। পাখির কিচিরমিচির শব্দে চারিদিক মুখরিত। আহির ঘুমন্ত ভারী উত্তপ্ত নিঃশ্বাসগুলো হ্যাবেনের বুকের মধ্যখানে গিয়ে ঠেকছে। ঘড়িতে সময় তখন কত জানা নেই।
আবছা দৃষ্টিতে হ্যাভেন তাকালো। আহির শরীরের উষ্ণতা অনুভব করতে বেশ ভালোভাবে চোখ দুটো মেলল। আহির ঘুমন্ত নিষ্পাপ শুভ্রমার চেহারাটা দেখে গত রাতের কথা মনে পড়ে গেল। নিজের গায়ে থেকে আহির হাত সরিয়ে উঠে বসল। মাথাটা বেশ ঝিমঝিম করছে। তার শাওয়ার না নিলে এই ঝিমঝিম ভাবটা ছাড়বে না। তাই বিছানা ছাড়তে উদ্যত হতেই আহি তার হাত টেনে ধরল। ঘুম কাতরে গলায় বলল, আর একটু পর উঠুন না। এক ঝটকায় হাত ছাড়িয়ে দিয়ে দাঁত কিরমির করে বলল, ন্যাকামো হচ্ছে ন্যাকামো? এই বলেছিলাম দূরে সরে ঘুমাতে। সারা রাত বুকে মাথা রেখে কে ঘুমাতে বলেছিল? আমি? ধমকে উঠল হ্যাভেন। আহি হাই তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসল। শাড়ির আঁচল বুকে টেনে মুখ ভেঙচি দিয়ে বলল, ন্যাকা। নেশা করে মাতাল হয়ে এসে জড়াজড়ি করে তো আপনিই ঘুমালেন। এখন সব দোষ হয়ে গেল আমার? বলে হ্যাভেনের দিকে এগিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে ঠোঁট জোড়া চৌকো করে হ্যাভেনের ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, একটুখানি চুমু খেয়ে সকালটা আমার চুমুময় করে দিন না। চোখ দুটো বড় বড় হয়ে গেল হ্যাভেনের। আবার শুরু হয়ে গেল এই মেয়ের পাগলামি। ভাবতে এক ঢোক গিলে গলা থেকে হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, চুপচাপ বিছানা ছাড়ো। না না, চুমু খেয়ে সকালটা শুরু করতে চাই, যান একটু চুমু দিন না। চুপ, একদম চুপ। ফার্দার এমন বেহায়ার মতো আচরণ করবে না আহি, ভালো ভালো বলছি। বলে এক ঝটকায় ছাড়িয়ে বিছানা ছাড়ল হ্যাভেন। আহিও চটপট বিছানা থেকে উঠে হ্যাভেনের সম্মুখে দাঁড়িয়ে শার্টের কলার চেপে ধরে বলল, আপনার মতো বড় মাপের অভিনেতা আমি দুটো দেখিনি। সারাক্ষণ বউয়ের শরীরে উন্মাদের মতো মেতে থাকেন, তখন সমস্যা হয় না? আর বউ যদি ভালোবেসে স্বেচ্ছে একটুখানি চুমা চায়, তাই হয়ে যায় বেহায়া, তাই না? চুমু দিন বলছি, দিন চুমু, নয়তো আজ বিদ্রোহ চলবে। নারী পুরুষ সমান অধিকার, শুধু নিজের ইচ্ছেতেই সব করবেন, আমার ইচ্ছেতেও করতে হবে। নিন চুমু খান। বলেই গলা জড়িয়ে আবারও ঠোঁট এগিয়ে দিল। কুয়াশাচ্ছন্ন শীতার্ত ভোরে হুমায়ুন তালুকদার তার অর্ধেক পরিবার নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। রুবিনার একমাত্র ভাইয়ের ছোট মেয়েটাকে আজ ছেলেপক্ষরা দেখতে আসবে। মেয়ে পছন্দ হলে মেয়ে পক্ষরা একদিন পরেই যাবে ছেলের বাড়িঘর দেখতে। সব ঠিকঠাক থাকলে বিয়ে ফাইনাল। বাড়ির বড় মেয়ে এবং মেয়ের জামাই হিসেবে হুমায়ুন তালুকদারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে। তাই ছেলে, ছেলের বউ আর ছোট ছেলেকে রেখে বাকি সবাই 3 দিনের জন্য রওনা হয়েছে টাঙ্গাইলের উদ্দেশ্যে। সকালে নাস্তা শেষে সব কিছু গুছিয়ে উপরে গেল আহি। হ্যাভেন ব্ল্যাক শার্ট, হোয়াইট স্যুট, ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন টাই পরে রেডি হচ্ছে। আহি মাথার ঘোমটাটা ফেলে গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে বসল। হ্যাভেন আরও চোখে একবার তাকে দেখে নিয়ে তড়িৎ গতিতে চুল ঠিক করে নিয়ে ফোন ওয়ালেট পকেটে ঢুকিয়ে ঘড়ি পড়তে লাগলো। তার বউ দিন দিন যা বেহায়া হচ্ছে, কখন আবার গলা ঝুলে পড়ে উল্টাপাল্টা কাণ্ড করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই মুহূর্তে সে অত্যন্ত জরুরি একটি কাজে বের হচ্ছে, তাই বের হওয়ার সময় অত্যন্ত বিপজ্জনক এই রমণীর মাতলামোর শিকার হতে সে ইচ্ছুক নয়। আহি ড্যাব ড্যাব করে চেয়ে তার অতি হ্যান্ডসাম বরের সাজসজ্জা দেখতে থাকলো। যত যাই হোক না কেন, বিনা পারমিশনে তার জীবনে প্রবেশ করা এই কৃষ্ণ মানবটিও যে কম সুদর্শন নয়। তার এই হ্যান্ডসাম লুক, স্মার্টনেস যে কোনো রমণীকে ঘায়েল করার জন্য যথেষ্ট। গায়ের রং চাপা হলেও এমন সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী পলিটিক্যাল কিংকে দেখে আকৃষ্ট হওয়ার মেয়ে লোকের অভাব আছে নাকি এই ঢাকা শহরে? কিন্তু আকৃষ্ট হয়ে লাভ কি? শহরের এই পলিটিক্যাল কিং যে শুধুই আমার। আনমনা হয়ে মুচকি হাসল আহি। হ্যাভেন সে হাসিটুকু সরু চোখে দেখে নিয়ে টপ করে তার কপালে নিজের ওষ্ঠজোড়া ছুঁয়ে বের হওয়ার জন্য উদ্যত হলো। হুঁশ ফিরতেই আহির মনে পড়ে গেল গতকাল রাতে তার এক বান্ধবী মেসেঞ্জারে নক করে বলেছিল তারা বেশ কয়েকজন আজ তাদের ভার্সিটিতে ঘুরতে আসবে, সাথে আরও বান্ধবীরা আসবে। শুক্রবার, তাই আহির আজকে ভার্সিটিতে যাওয়া দিবা স্বপ্নের মতোই। তবুও তার এই সাইকোবরটাকে একবার বলে দেখতে চাইল, তাই তড়িৎ গতিতে বিছানা ছেড়ে নেমেই বলল, শুনুন, আমার খুব জরুরি কথা আছে, আগেই যাবেন না। দরজার বাইরে পা বাড়াতে গিয়েও পাটা পিছিয়ে নিল হ্যাভেন। ভ্রুযুগল কুঁচকে পিছন ঘুরে চোখের ইশারায় প্রশ্ন করল, কি? আহি তার সম্মুখে দাঁড়িয়ে বার কয়েক শ্বাস নিল আর ছাড়ল। তারপর আকৃতি ভরা গলায় বলল, আমার বান্ধবীরা আজ আমাদের ভার্সিটিতে বেড়াতে আসবে। কাল রাতে মেসেঞ্জারে কথা হয়েছে ওদের সাথে, বিশ্বাস না হলে দেখে নেবেন। ওরা বলেছিল আমিও যেন ওদের সাথে কিছু সময় থাকি। আপনি কি যেতে পারমিশন দেবেন? আজকে ফ্রাইডে, তার উপর 14ই ফেব্রুয়ারি। ভাবলি কি করে আজ বাসার বাইরে তবুও বান্ধবীদের সাথে যাওয়ার পারমিশন পাবে? প্রচণ্ড মন খারাপ হয়ে গেল আহির। তাই তিরিক্ষি মেজাজে বলল,
কেন, সমস্যা কি? আমি তো বিবাহিত, তাহলে বাইরে গেলে সমস্যাটা কি? তাছাড়া আপনার সিসি ক্যামেরাগুলো তো সর্বক্ষণ আছেই, তবুও প্রবলেমটা কোথায়? বাপের বাড়ি যেতে দেন না, এখানে একটা বান্ধবী পর্যন্ত নেই, আজ ওরা আসছে। তাছাড়া আজকে আমার 20তম জন্মদিন, আপনার এসব বিষয়ে কোনো খেয়াল নেই। না একটা জন্মদিন, না বিবাহবার্ষিকী, কোনো কিছুতেই আপনার গুরুত্ব নেই। আজ আবার দেশ জুড়ে ভালোবাসার দিবসও উদযাপিত হচ্ছে, একটা গোলাপ তো দূরের কথা, ছাইও পাবো না আপনার থেকে। গত বছরও এই দিনটা একা একা বিষণ্ণতায় কাটিয়েছি। আজকে আমি যাবই, কোনো কথা শুনবো না। চিন্তান্বিত চোখে মুখে নির্নিমেষ দৃষ্টিতে আহির মুখপানে তাকিয়ে আছে হ্যাভেন। 20তম জন্মদিন, এবছর 14ই এপ্রিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। সেই হিসেবে আহির সাথে তার বিয়ে হয়েছে 18 বছর বয়সে। এত পিচ্চি একটা মেয়ে তার ঘরের বউ, তার সাথে তার বউয়ের এজ ডিফারেন্ট 8 বছর। বর্তমান সময় এটা একটু বেশি বলে মনে হলো হ্যাভেনের কাছে। রূপসার সাথে তার এজ ডিফারেন্ট মাত্র 3 বছর ছিল। সেই হিসেবে আহি সত্যি অনেক ছোট। নিচের ওষ্ঠে দাঁত কেটে নিচু গলায় জিজ্ঞেস করলো, 20তম জন্মদিন? প্রশ্নটা চিন্তার সাথে বিস্ময় স্পষ্ট দেখতে পেল আহি। খানিকটা নয়, অনেকটা বেশি। তাই প্রচণ্ড রাগান্বিত হয়ে চেঁচিয়ে উঠল, নিশ্চয়ই বইয়ের এজ সম্পর্কে অবগত নন আপনি। কি জানেন আমার ব্যাপারে? আমার নামটা ঠিকঠাক মনে আছে আপনার? আমার জন্ম পরিচয় মনে আছে? আমার বাবা মা কে রাস্তাঘাটে দেখলে চিনবেন তো? কোন বাড়ি থেকে তুলে এনেছেন সেটা খেয়াল আছে তো? না, সেসব না হয় বাদই দিলাম। বউর শরীরে কোথায় কয়টা তিল আছে সেটা জানেন তো? একটা মেয়েকে দিয়ে শুধু শরীরের খোরাক মেটালেই স্বামী হওয়া যায় না মিস্টার হ্যাভেন তালুকদার। প্রচণ্ড খেপে গেছে আহি। বুঝতে পেরে ঠোঁটের কোণায় কুটিল হাসি ফুটিয়ে তুলে আহির দিকে ঝুঁকে চোখ ইশারা করে বক্ষস্থলের মাঝ বরাবর ইশারা করে মৃদু সুরে বলল, লাল টকটকে তিলটায় বহুবার ডুব দিয়েছি সুন্দরী। দারুণ লজ্জা পেয়ে গেল আহি। কয়েক সেকেন্ডে সেই লজ্জা নিবারণ করে টান টান হয়ে দাঁড়িয়ে কড়া কণ্ঠে প্রশ্ন করল, আমি যেতে চাই, ওদের সাথে মিট করতে যেতে পারি? একেবারেই নয় সুন্দরী, সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল হ্যাভেন। আমি যাবই, ব্যাস। আই ডোন্ট লাইক ইট সুন্দরী, এমন অবাধ্য হয়ে আমাকে বিগড়ে দিও না, ফল খুব খারাপ হবে। বলে গটগট পায়ে বেরিয়ে গেল হ্যাভেন। একটা সম্পর্কে যদি বিশ্বাসই না থাকে, সেই সম্পর্কটা সত্যিই মূল্যহীন। যে সম্পর্কে সন্দেহ অবিশ্বাসে ভরপুর, সেই সম্পর্কের ভিত কখনোই মজবুত হয় না। এত অবিশ্বাস সন্দেহের মাঝে কি করে সুখ শান্তি বয়ে আনবে আহি? কি করে তাদের মধ্যে ভালোবাসার ভিত তৈরি করবে? সম্পর্কে অবিশ্বাস যে মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসা ঢেকে যায় সে আধারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় এমন অবস্থার বর্ণনা করতেই লিখেছিলেন, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। কথাটার সঙ্গে মিল রেখে প্রশ্ন তোলা যায়, কেন মনের আকাশে অবিশ্বাসের আনাগোনা? দরজায় ঠকঠক আওয়াজ হতেই আহি গলা উঁচিয়ে প্রশ্ন করল, কে? ভাবি, আমি রমা, দরজা খুলুন। কাজের মেয়ে রমা এসেছে। বাড়িতে হীরা ছাড়া কেউ নেই। এই কয়েকজনের রান্না সে একাই করতে পারত। শুধু শুধু আজ রমা না এলেও পারত। শুক্রবারটা রমার ছুটির দিন থাকে। আজ বাড়িতে শাশুড়ি নেই বলেই হয়তো ওর ছুটি ক্যান্সেল করা হয়েছে। একরাশ বিরক্তি এসে ভর করল আহির চোখে মুখে। দরজা খোলার পূর্বে মুখটা স্বাভাবিক করে নিয়ে দরজা খুলে মিষ্টি করে হেসে প্রশ্ন করল, আজ না এলেও সমস্যা হতো না? কি কন ভাবি? হীরা ভাইজান যে কইল তার বন্ধু বান্ধব আইব ভালো মন্দ রান্না করে রাখতে, কইল যে। সে কি? আমি তো কিছুই জানি না। তোমার ভাইজান কি বাড়িতে আছে এখনো? হ, নিজের ঘরেই তো যাইতে দেখলাম। আচ্ছা, তুমি নিচে যাও, আমি দেখছি। হীরা রুমের সামনে গিয়ে দরজা টোকা দিল আহি। হীরা কে বলতেই আহি বলল, ভাবি। সঙ্গে সঙ্গে গানের টোন অফ হয়ে গেল। সাউন্ড বক্সে গান জুড়ে দিয়ে পুরো রুম জুড়ে ড্যান্স করছিল সে। আজ বন্ধুবান্ধবের সাথে তার নিউ জিএফেও আসবে। সে আনন্দের বহিঃপ্রকাশই ঘটাচ্ছিল বন্ধ ঘরের চার দেয়ালে। দ্রুত গায়ে টি শার্ট পরে নিয়ে দরজা খুলে মিষ্টি করে হেসে বলল, ভেতরে আসুন ভাবিমা। আহি জোরপূর্বক হেসে ভিতরে প্রবেশ করলো। বাচ্চার খবর নয়, অথচ সে মা হয়ে গেছে। বড় বড় দামড়া ছেলেগুলো মা মা করে মুখে ফেনা তুলে ফেলে একদম। ভাবি ঠিক আছে, সাথে মা যোগ করতে হবে কেন? মনে মনে ভয়ঙ্কর গালাগাল করলো হ্যাভেনকে। হ্যারি, হীরা, আহির বেশ সিনিয়র বলেই হ্যাভেনের এই আদেশ জারি ভাবিকে অত্যাধিক সম্মান দেওয়ার খাতিরেই ভাবি মা বলে রাখতে হবে। তাই গালাগাল হ্যাভেনকেই করলো আহি। আর মুখে বলল, ভেতরে যাব না ভাই, শুনলাম তোমার বন্ধু বান্ধব আসবে। কজন আসবে আর কি রান্না হবে বললে ভালো হয়। হীরা বাধ্য ছেলের মতো মাথা নিচু করে বলল, জি 7 জন আসবে। আপনি যা ভালো বুঝেন করবেন। আহি দুষ্টুমি সুরে বলল, স্পেশাল কেউ আসবে নাকি?
হীরা লজ্জায় লাল হতে শুরু করলো। মাথা চুলকে জিভা দিয়ে নিচের ঠোঁট ভিজে আলতো হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আহিও মুচকি হেসে মাথা দুলিয়ে চলে গেল। রান্না করার পূর্বে আহি হ্যাভেনকে মেসেজ করে বলল তার জন্য অন্তত একটি লাল গোলাপ নিয়ে বাসায় ফিরতে, নয়তো ভয়ঙ্কর রেগে যাবে সে। প্রত্যুত্তরে কোনো মেসেজই পেল না আহি, তাই খানিকটা রেগে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে নিচে চলে গেল। বন্ধুদের সাথে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে সকলকে নিয়ে উপরে উঠে গেল হীরা। আহি দুপুরের খাবার খেয়ে শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। এর মধ্যে হ্যাভেন বেশ কয়েকবার ফোন করেছে তাকে। ফোন সাইলেন্ট রয়েছে সে খেয়ালই নেই আহির। এদিকে রাগে বোম হয়ে আছে হ্যাভেন। প্রায় বিকেলের দিকে বন্ধুদের বিদায় দিল হীরা। রাতে আবার ক্লাবে সকলে একসাথে হবে, শুধু মেয়েগুলো বাদে। রাত করে বাসা থেকে ওদের ছাড়বে না বলেই দিনের বেলা এই আয়োজন করেছিল হীরা। বন্ধুরা বেরিয়ে যেতেই আহি হাই তুলতে তুলতে আবার উপরে গিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে বাসায় ফিরল হ্যাভেন। দরজাটা খুলে দিল রমা। যা দেখে মেজাজ অত্যধিক বিগড়ে গেল তার। উপরে যেতে যেতেই টাই স্যুট খুলে ফেলল, রুমে গিয়ে সেগুলো ফ্লোরে ছড়িয়ে ফেলল। বিছানার এক পাশে ফোন পড়ে থাকতে দেখে ক্রোধে ফেটে পড়ল সে। ফোনটা খুব হিংস্রভাবে উঠিয়ে আছাড় দিল। প্রথম আছাড়ে চূর্ণ বিচূর্ণ না হলেও পরপর কয়েকবার আছাড় দিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শব্দ পেয়ে ধরফড়িয়ে উঠে বসল আহি। হ্যাভেনের অমন ক্ষিপ্ত রূপ দেখে ভয়ে শিউরে উঠল। মুখটা কাচুমাচু করে ঘুম কাতরে গলায় প্রশ্ন করল, কি হয়েছে, এমন করছেন কেন? টি টেবিলে সজোরে এক লাথি মেরে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল হ্যাভেন। আহি না রাগের কারণ জানতে পারলো আর না ফোন ভাঙার কারণ জানলো। ঠোঁট ফুলে চিন্তান্বিত মুখশ্রীতে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি ঝটকা দিয়ে রুমে এসে ভাঙা ফোনের দিকে চেয়ে আফসোসে সুরে বলল, আহারে মোবাইল রে, তোর কপালটাই খারাপ। ওই খ্যাপা সারের হাতে কেন পড়তে গেলি? দরজায় বেশ শব্দ করেই রুমে প্রবেশ করল হ্যাভেন। ভয়ে আহির হেঁচকে উঠে গেল দ্রুত সেন্টার টেবিলের সামনে গিয়ে গ্লাসে পানি ভরে খেল। হ্যাভেন গায়ে থেকে শার্ট খুলতে খুলতে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল। আহি যেন হাঁপ ছেড়ে বাঁচল, বিড়বিড় করে বলল, ভাগ্যি শুনেনি, নয়তো এই ফোনের পরিণতিটাই পুনরাবৃত্তি ঘটত, শুধু ফোনের জায়গায় থাকতাম আমি। বলে বড়সড় এক ঢোক গিলল। রাত 10টা। হীরা এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাভেনে যাওয়ার কথা থাকলেও বাড়িতে আহি একা বলে সে যেতে পারল না। ফার্স্ট সেও খেয়ে দিয়ে রেডি হতে যাচ্ছিল। আহি আশ্চর্যান্বিত হয়ে বলেছিল, আপনার কি বিবেক লোপ পেয়েছে? পুরো বাড়িতে আমাকে একা রেখে আপনি নাইট ক্লাবে যাবেন আড্ডা দিতে, মাস্তি করতে? চিন্তান্বিত হয়ে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থেকে উপরে উঠে যায় হ্যাভেন। আহি ভেবেছিল হয়তো তার কথার তোয়াক্কা না করেই বেরিয়ে যাবে, কিন্তু রুমে এসে যখন দেখলো সোফায় আদর্শা হয়ে বসে টিভি দেখছে হ্যাভেন, তখন ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা ফুটে ওঠে তার। হ্যাভেন বেরসিক হলেও সে আর বেরসিক হয়ে জীবন কাটাতে চায় না। জীবন একটাই, তাকে হেসে খেলে আনন্দ উল্লাস করে কাটানোই বেটার। এক জীবন বিষণ্ণতাতে ডুবিয়ে রেখে লোকসান বই লাভ হবে না। কাবার থেকে কালো রঙের একটি নাইটি বের করে বাথরুমে ঢুকে পড়ল আহি। নাইটি পরে খোলা চুলে বাথরুম থেকে বের হতেই হ্যাভেনের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। হ্যাভেন চকিত দৃষ্টিতে চেয়ে থাকে। বিয়ের পরপরই এই নাইটিটা কিনে এনেছিল হ্যাভেন। আহিকে পড়তে বলার পর আহি তিরিক্ষি মেজাজে না করে দেয়। হ্যাভেন জোর করে একদিন পড়ালেও নেক্সট আর কোনোদিন জোর করেনি, আহিও পড়েনি। আজ হঠাৎ এভাবে দেখি সত্যি হকচকিয়ে গেছে হ্যাভেন। আহি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে চুলগুলো খোপা করে ফেলল। তারপর হ্যাভেনের সম্মুখে গিয়ে দাঁড়ালো। হ্যাভেন আরও চোখে এক পলক দেখে নিয়ে আবার টিভিতে মনোযোগ দিল। আহি মুখ ভেঙচি কেটে হ্যাভেনের মুখোমুখি হয়ে টি টেবিলের উপর বসলো। একটু ঝুঁকে হ্যাভেনের গলা জড়িয়ে প্রশ্ন করলো, কেমন লাগছে আমায়? হ্যাভেন কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। আহি যে চোখ ধাঁধানো সুন্দরী তা কারো বলার অপেক্ষা রাখে না। ধবধবে ফর্সা গায়ে কুচকুচে কালো অতি ক্ষুদ্র নাইটিটা মুক্তোর মতো ঝকঝক করছে যেন। আগের তুলনায় আহির সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, সেই সাথে স্বাস্থ্যেরই বেশ উন্নতি ঘটেছে। নাইটির গলাটা বেশ বড় হওয়াতে বক্ষবন্ধনের বিভাজন স্পষ্টতর হয়ে উঠেছে দৃষ্টিতে। এমন রূপের রমণীরা যে কোনো পুরুষের মাথায় নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে, সেখানে আহি তো তার নিজের বিয়ে করা বউ। নিঃশ্বাস আটকে গেল হ্যাভেনের। শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেছে তার। এক ঢোক গিলে জিহ্বা দ্বারা ওষ্ঠজোড়া ভিজিয়ে নিয়ে এক টানে আহিকে নিজের বুকের উপর ফেলে কোমর জড়িয়ে কানের কাছে মুখ তপ্ত শ্বাস ছেড়ে টানা সুরে বলল, সো হট। আহি হ্যাভেনের দু কাঁধ আঁকড়ে ধরে বলল, একটা গোলাপ আনতে বলেছিলাম আজকের দিনটার জন্য, অথচ আপনি বাসায় এসে ভাঙচুর উপহার দিলেন। নিভে যাওয়া আগুন যেন হঠাৎই ফুঁসে উঠল। এক ঝটকায় আহিকে সরিয়ে দিয়ে গর্জন তুলে বলল, কয়টা ফোন দিয়েছি? প্রয়োজনে ফোন করে যদি নাই পাই তাহলে সে ফোন থাকা থেকে না থাকাই বেটার। আহি আবার এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল হ্যাভেনকে, বলল, ইস, আমি শুনতেই পাইনি।
সাইলেন্ট ছিল তো, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই বলে এত রেগে যেতে হয়? হ্যাভেন কিছু বলল না, শুধু টিভিটা বাঁ হাতে অফ করে দিয়ে অস্থির নিঃশ্বাস ফেলতে ফেলতেই আহিকে পাজা কোলে করে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। আহিও ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে গলা জড়িয়ে ধরল তার। শ্বশুর শাশুড়ি আর হ্যারি ফিরেছে, হিয়া রয়ে গেছে মামা বাড়িতে। 2 মাস পরে বিয়ের ডেট ফিক্সড হয়েছে, তাই হিয়া বাড়ি আসেনি। একদম বিয়ে কমপ্লিট হলেই ফিরবে সে। তালুকদার বাড়ির সকলে বিয়ের 1 সপ্তাহ আগে আবার যাবে টাঙ্গাইলে। সকাল থেকে গুমোট আবহাওয়া। দুপুরের দিকে চারদিক অন্ধকার হয়ে এলোমেলো বাতাস বইতে লাগলো চারদিকে। ছাদে কিছু কাপড় শুকাতে দিয়েছিল আহি। উল্টাপাল্টা বাতাসের বেগ দেখিয়ে কাপড়গুলো উঠিয়ে চিলেকোঠায় ঘরের রশিতে টাঙিয়ে দিতে দিতেই ঝুম বৃষ্টি শুরু হলো। ইচ্ছে করলো না আর নিচে ফিরে যেতে, ভিজতে ইচ্ছে করলো খুব। কিন্তু একা একা বৃষ্টিবিলাস জমে নাকি? ভাবলো হ্যাভেনকে ডাকতে যাবে, একসঙ্গে ভিজবে, কিন্তু আবার ভাবলো না, মানুষটা বড্ড আনরোমান্টিক, বেশরিক পার্সন। একাই ভিজি, ডাকতে গেলে আমার ইচ্ছেটাই আবার মাটি চাপা পড়ে যাবে। বেশ অনেকটা সময় নিয়ে বৃষ্টিতে ভিজছে আহি। প্রকৃতির মারাত্মক এই স্নিগ্ধতা পায়ে মেখে খুশিতে আত্মহারা হয়ে 2 হাত দুদিকে মেলে বার কয়েক ঘুরপাক খেতে লাগলো। হঠাৎই মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিতেই কারো বাহুডোরে আটকে গেল সে। ভয়ে চোখ মুখ খিচে আঁকড়ে ধরল তার শার্ট। হ্যাভেন ধমকে উঠে বলল, এসব কি হচ্ছে এখানে? চোখ মেলে মাথা ঘূর্ণিকে তোয়াক্কা না করে চোখ পিটপিট করতে করতে মিষ্টি করে হেসে বলল, বৃষ্টি বিলাস। হ্যাভেন অনেকটাই ভিজে গেছে। আহিকে ছেড়ে এক হাতে কপাল থেকে থুতনি অবধি পানিগুলো মুছে নিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, নিচে চলো, বৃষ্টি বিলাস করতে হবে না। আকাশে বিকট আওয়াজ হতেই আহি শক্ত করে জড়িয়ে ধরল হ্যাভেনকে। হ্যাভেন জোর করে ছাড়িয়ে আহির হাত চেপে ধরে বলল, নিচে চলো। আহি রেগে গিয়ে হাত ছাড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলল, ধ্যাত, আপনি বড্ড আনরোমান্টিক। এমন রোমাঞ্চকর পরিবেশে আপনার রুমে যেতে ইচ্ছে করছে? আসুন না, দুজন বৃষ্টিবিলাস করি। আনরোমান্টিক না রোমান্টিক, রুমে চলো বোঝাচ্ছি, বলে হিড়হিড় করে টানতে টানতে নিচে নামতে থাকলো। আহি কপট রেগে তার সাথে পা মিলিয়ে নামতে নামতে বলল, রোমান্স মানেই কি শুধু শরীর বিলাস নাকি? রোমান্স মানে একে অপরের মনে বিচরণ করা। রোমান্স মানে প্রাকৃতিক পরিবেশে দুজন যুবক যুবতী বা বুড়ো বুড়ি যাই হোক না কেন, একে অপরের মাঝে ডুবে যাওয়া, একে অপরের মনের অনুভূতি মনে মনে বুঝে নেওয়া। বৃষ্টিবিলাস, সমুদ্রবিলাস, রাতের আধারে একসঙ্গে চন্দ্রবিলাস, এগুলোকে রোমান্স বলে। এগুলো বুঝেন? আপনি শুধু বুঝেন শরীর। একটানে রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়ে ধমকে উঠল হ্যাভেন, বকবকানি থামিয়ে ভেজা কাপড় পাল্টে আসো। শরীর খারাপ করলে রোমান্টিকতা খুব ভালোভাবেই টের পাবে। অসহ্য একটা লোকের সাথে বসবাস করছি আমি বলেই গটগট করে বাথরুমে ঢুকে পড়ল আহি। হ্যাভেন রুমে ভেজা কাপড় পাল্টে নিল। মাঝরাতে আহির শরীরে অত্যাধিক তাপমাত্রা বেড়ে গেল। গরম লাগছে বলে হ্যাভেন শুধু একটা শর্ট প্যান্ট পরে এসির পাওয়ার বাড়িয়ে খালি গায়ে ঘুমাচ্ছে, আর এদিকে আহির শরীরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেশ কাঁপুনি দিয়ে উঠছে। গা কাঁপুনি দিয়ে জ্বর এসে গেল আহির। ঘুমের ঘরে কাঁপতে কাঁপতে হ্যাভেনের একদম কাছে গিয়ে গুটি সুটি মেরে শুয়ে রইল। একে তো গরম, তার উপর আহির শরীরের অত্যাধিক উষ্ণতা, মেজাজ খারাপ হয়ে কপাল কুচিত চোখ দুটো খুলল হ্যাভেন। যখন বুঝলো মেয়েটার ধুম জ্বর এসেছে, তখন ইচ্ছে করলো এক লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিতে। রোমান্স করতে গিয়েছিল, বৃষ্টিবিলাস করতে গিয়েছিল। বিড়বিড় করতে করতে এসির পাওয়ার কমিয়ে থার্মোমিটার নিয়ে এসে জ্বর মাপল। 104 ডিগ্রি জ্বর দেখতেই চোখ বড় বড় হয়ে গেল হ্যাভেনের। দ্রুত ফার্স্ট এড বক্স থেকে জ্বরের ট্যাবলেট নিয়ে 1 গ্লাস পানি নিয়ে আহিকে ধমকে ধমকে উঠিয়ে ওষুধ খাইয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার এসে শুয়ে পড়ল আহির পাশে। যদিও বকে নিতে ইচ্ছে করছিল, তবুও বৃষ্টিতে ভিজে ইচ্ছেকৃত জ্বর আনাতে ইচ্ছেটাকে দমিয়ে রাখল। পরের দিনও তেমন জ্বর কমল না আহির। ঠান্ডায় গলা বসে গেছে, টনসিল বেড়ে গেছে। রুবিনা তালুকদার আহিকে নিয়ে ডক্টর দেখিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে এসেছেন। বিপদ ঘটল সেদিন মাঝরাত রাতে। জ্বর ছেড়ে গেছে বলে আহির নিশ্চিন্ত ছিল, কিন্তু মাঝরাতে অসহনীয় পেট ব্যথায় আচমকাই ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ওঠার সময় খেয়াল করলো সে যে জায়গাটাতে শুয়েছিল সেখানে পুরোটাই ভেজা। হাত দিয়ে স্পর্শ করে চোখের সামনে হাত ধরতে শিউরে উঠল। পরক্ষণে মনে পড়ল গত 2 মাস তার পিরিয়ড মিস গেছে। বাথরুম থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় এসে বসতেই বমি করে দিল আহি। মেঝেতে তাকাতেই লাল বর্ণের তরল পদার্থ দেখে ভয়ে বুক কেঁপে উঠল। কিছু সময় বাদে টের পেল তার 2 হাঁটু বেয়ে রক্ত নিঃসৃত হচ্ছে। সেই সাথে পেটে অস্বাভাবিকভাবে মোচড় দিয়ে ব্যথা করছে। হাত পায়ে কাঁপুনি ধরে যাচ্ছে। প্রথমে স্বাভাবিক নিলেও পরক্ষণে কিছু একটা ভেবেই তলপেট চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল সে। ক্রন্দন ধ্বনিতে হ্যাভেনের গভীর ঘুম
আলগা হয়ে গেল। যখন বুঝলো আহি কাঁদছে, দরফরে উঠে বসলো। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধমকে বলল, কি সমস্যা? মাঝরাতে বেকুবের মতো কাঁদছো কেন? সারাদিন জ্বালিয়ে শান্তি হয়নি, মাঝরাতে কি নাটক শুরু করলে? বলতে বলতেই বিছানায় চোখ পড়তে সরিয়ে নিয়ে আবার সঙ্গে সঙ্গে তাকালো। তারপর তড়িৎ গতিতে আহির দিকে পুরো দৃষ্টি নিবদ্ধ করলো। তার ফর্সা পা দুটো রক্তের লাল দৃশ্য দেখে গলা শুকিয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? এসব কি? আহি পেট চেপে ধরেই ঠোঁট ফুলে ডুকরে কেঁদে দিয়ে বলল, মাকে ডাকুন প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, মরে যাচ্ছি ব্যথায়। বলেই জোরে জোরে শ্বাস নিতে থাকলো। ভাবটা এমন যেন তার শ্বাসকষ্ট হচ্ছে।